সবাইকে স্ক্রিন দেখতে পাচ্ছি? জি ভাই, দেখা যাচ্ছে স্ক্রিন। জি ভাই। সো আমরা গত ক্লাসে শিডিউল শেষ করেছিলাম, প্রজেক্ট শিডিউল। তানভীর এখনো জয়েন করেনি না? সো প্রজেক্ট শিডিউলটা কিন্তু আমরা এখন যে লেসন 2 আর 3 তে আছি, এর আসলে বেশিরভাগ টপিকই করসপন্ডিং পিএমবক থেকে পড়তে হবে আর কি, বেটার গ্রিপ পাওয়ার জন্য কন্টেন্টের উপরে। সো বেটার হচ্ছে স্টুডেন্ট ম্যানুয়াল পাশাপাশি পিএমবকটাও পড়া, ঠিক আছে? তাহলে বেটার আসলে কনফিডেন্স গ্রো করবে। তো আমরা গত ক্লাসে ক্রিটিক্যাল পাথটা দেখেছিলাম যে কিভাবে ক্রিটিক্যাল পাথ বের করতে হয়। পরীক্ষায় জেনারেলি একটা দুইটা আরো বেশি কোশ্চেন আসতো, কিন্তু ইদানিং খুব কম আসে। একটা বা দুইটা ক্রিটিক্যাল পাথ থেকে অঙ্ক পাবেনি, ম্যাথ আসবে আর কি। একটা যে একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম দিবে, সেখান থেকে আপনাকে ক্রিটিক্যাল পাথ বের করতে হবে। সেই ক্রিটিক্যাল পাথ বের করার কিন্তু দুইটা ওয়ে আছে। গত ক্লাসে আমরা একটা দেখেছিলাম যেটা জাস্ট একদম যোগ করে করে ইজিলি আমরা বের করতে পারি, তাই না? গত ক্লাসে যেটা আমরা দেখেছিলাম ওপেন আছে দেখি। ক্রিটিক্যাল পাথ নিয়ে স্টুডেন্ট ম্যানুয়ালে খুব ডিটেল আছে, বেশ ভালো ডিটেল আছে। আমরা দেখেছিলাম যে যোগ করে আমরা বের করতে পারি। সো এই যে এখানে আমরা দেখেছিলাম, তাই না, গত ক্লাসে। সো এটা আসলে সিম্পলেস্ট ওয়ে। এটা তো ক্রিটিক্যাল পাথ সহজেই আমরা বের করতে পারবো। এবং যদি শুধু ক্রিটিক্যাল পাথ চাই, তাহলে এরকম মেথডে আমরা বের করে ফেলতে পারি। ক্রিটিক্যাল পাথ সবচেয়ে লংগেস্ট পাথ যেটা, এখানে দেখা যাচ্ছে ইয়েলো পাথটা, সেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। আর আসলে আমরা ক্রিটিক্যাল পাথ বের করার সবচেয়ে ম্যাথমেটিক্যাল যেটা প্রুভেন ওয়ে, সেটা হচ্ছে ফরওয়ার্ড পাস এবং ব্যাকওয়ার্ড পাস ইউজ করা। সেখানে 2-3টা ফর্মুলা আছে, সেই ফর্মুলা ইউজ করে আমরা প্রতিটা অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ, লেট স্টার্ট, লেট ফিনিশ বের করি এবং তারপরে ক্যালকুলেট করে আমরা বের করি, ক্রিটিক্যাল পাথ বের করি। সো সেটি আজকে একটু দেখবো আমরা। যে আমি এখানে একটা ছোট্ট একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম নিয়েছি, দেখেন। এটা এই দুইটা হচ্ছে মাইলস্টোন, আর এখানে অ্যাক্টিভিটি হচ্ছে এ, বি, সি এবং ডি। এখানে উপরে যে 5 দেখা যাচ্ছে, তো লেখাগুলো দেখা যাচ্ছে না? 5, 5, 15, 10। জি ওকে, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এখানে দেখেন প্রতিটা অ্যাক্টিভিটির আসলে আমরা এখানে এইভাবে যে ফাঁকা জায়গাটা রাখছি আমি, এটা আসলে আর্লি স্টার্ট, মানে একটা কাজ আর্লিয়েস্ট এই নেটওয়ার্ক ডায়াগ্রামে এই কাজটা আমরা আর্লিয়েস্ট কখন শুরু করতে পারি এবং আর্লিয়েস্ট কখন ফিনিশ করতে পারি। প্রতিটা অ্যাক্টিভিটির 4টা ভেরিয়েবল আমরা বের করবো ডিউরেশন রিলেটেড। আবার এখানে এই কাজটাকে আমরা লেট কখন স্টার্ট করতে পারি এবং লেট কখন ফিনিশ হতে পারে কাজটা। এরকম প্রতিটারই আমাদের আসলে আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ, লেট স্টার্ট এবং লেট ফিনিশ বের করতে হবে। এবং বের করার জন্য আমরা এই দুইটা ফর্মুলা ইউজ করব। এবং প্রথম আমরা করব কি, এই যে শুরু থেকে নেটওয়ার্ক ডায়াগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যাব, এবং সেটাকে বলা হয় ফরওয়ার্ড পাস। সেটাকে বলা হয় ফরওয়ার্ড পাস। যখন আমরা ফরওয়ার্ড পাসে আমরা মেইনলি প্রতিটার আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ বের করবো প্রতিটা অ্যাক্টিভিটি। এরপরে যখন আমরা লাস্ট কাজে চলে আসব, তখন আমরা উল্টা দিকে আবার আসবো, সেটাকে বলা হয় ব্যাকওয়ার্ড পাস। পরে প্রতিটা অ্যাক্টিভিটির আমরা লেট স্টার্ট এবং লেট ফিনিশ বের করব। করার পরে আমরা ক্রিটিক্যাল পাথ বা ফ্লোটের একটা ফর্মুলা আছে। ফ্লোটের ফর্মুলাটা হচ্ছে এরকম, এটা আমি একটু টেক্সটে লিখি, এটা স্টুডেন্ট ম্যানুয়ালে আছে, দেখবেন। ফ্লোট ইকুয়াল টু হচ্ছে, এটা আসলে টোটাল ফ্লোটের কথা বলতেছি আমরা। ফ্লোট ইকুয়াল টু হচ্ছে যেখানে আসলে আর্লি স্টার্ট, লেট স্টার্ট মাইনাস আর্লি স্টার্ট ইকুয়াল টু 0, সেটাকে আমরা ফ্লোট বলি, 0। তাহলে টোটাল ফ্লোট ইকুয়াল টু হচ্ছে লেট স্টার্ট মানে কি, নিচেরটা মাইনাস আর্লি স্টার্ট ইকুয়াল টু যদি 0 পাই, তাহলে ওটা আসলে ওই কাজের ফ্লোট। ঠিক আছে? ফ্লোটের দুইটা ইকুয়েশন আসলে। আরেকটা ইকুয়েশন হচ্ছে এরকম, ফ্লোট ইকুয়াল টু
লেট ফিনিশ মাইনাস হচ্ছে আর্লি ফিনিশ ইকুয়াল টু যদি 0 পাই, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা ফ্লোট বলবো। এই দুটো আসলে ভ্যালু সেম আসে, দ্যাটস ওয়াই যে কোনো একটা ফর্মুলা ইউজ করলে আপনি বের করতে পারবেন যে এই কাজটার ফ্লোট কত। আর এই ইকুয়েশনটা আমরা একটু অন্যভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখেন, যেটা এখন স্টুডেন্ট ম্যানুয়ালে দেওয়া আছে, আমি একটু ইকুয়েশনটা এইভাবে লেখা যায় না, যেহেতু লেট স্টার্ট মাইনাস আর্লি স্টার্ট ইকুয়াল টু 0, তার মানে লেট স্টার্ট ইকুয়াল টু আর্লি স্টার্ট, তাই না? আর এখানে কি লেখা যায়, লেট ফিনিশ ইকুয়াল টু আর্লি ফিনিশ। তাহলে যে যে কাজে এরকম পাবো আমরা, সেই কাজগুলোকে বলা হবে ক্রিটিক্যাল টাস্ক, এবং যে পাতে সেই টাস্কগুলো থাকবে দ্যাট মিনস ফ্লোট 0, সেই কাজগুলোকে আমরা বলবো, ওই পার্টটাকে বলবো হচ্ছে ক্রিটিক্যাল পাথ। সো আমি এখন আমরা প্রথমে দেখি যে কিভাবে এটা করতে হবে, প্রতিটা অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ বের করবো। এটা থাক। সো আমরা প্রথমে ফরওয়ার্ড পাস করবো। সো ফরওয়ার্ড পাস করে প্রথম যে কাজটা, সেটা আসলে 0তম দিনেই শুরু হতে পারে, তাই না? 0, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 0। আমি উপরে 0 লিখলাম, হ্যাঁ 0, এটা আসলে ভিতরে হবে। আর আমরা দেখেন ফর্মুলাটা এটা, তাহলে আমরা আর্লি স্টার্ট পেয়ে গেছি 0, তাহলে এই অ্যাক্টিভিটি যদি আর্লি ফিনিশ বের করতে চাই, হ্যাঁ, আচ্ছা এখানে ফর্মুলাটা আমি একটু ডিফারেন্ট লিখেছি, তাহলে আসলে কি করব, দুইটা যোগ করব, 0 + 5, তাহলে কত হয়, 5। হ্যাঁ, তাহলে এর আপনার আর্লি ফিনিশ হচ্ছে 5th, পঞ্চমতম দিন। এরপরে আমরা যখন আবার এখানে আসবো, তার মানে পঞ্চম দিনে আমরা এই কাজটা শুরু করতে পারবো। যেদিনে এই কাজটা শেষ হলো সেই দিনে আমরা ইমিডিয়েটলি কাজ শুরু করতে পারি, এবং 5 আর 5 এর যোগ করলে 10, তার মানে আর্লি ফিনিশ হবে 10তম দিনে, দিয়ে যোগ। এবার আসতেছি ডিএ। ডিএ এসে একটা প্রবলেম আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে কি 10 হবে নাকি অন্য কিছু হবে, সেটা ডিপেন্ড করছে আরেকটা কাজের উপরে, দেখছেন সি, কারণ সিও কিন্তু একসাথে আসতেছে। এটা মানে কি, মানে হচ্ছে যে বি শেষ না, সি এবং বি দুইটা শেষ হলে আমরা ডি শুরু করতে পারবো। তার মানে এটা আর্লি ফিনিশ 10 বলা যাবে না, কারণ আমরা এখন এই পাতে জানি না যে এটার আর্লি ফিনিশ কত। সো আমরা এখানে মানে জাস্ট পজ করি, এখন আবার ফিরে আসি এই পাতের প্রতিটা অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ বের করা যায়। তাহলে এই পাতে আমরা কি দেখতেছি, 5, তার মানে পঞ্চম দিন আমরা এখানে শুরু করতে পারবো, এবং 5 আর 10 15, তার মানে খেয়াল করেন, তার মানে কি এই কাজটা কখন শুরু হবে, আসলে 10তম দিনে শুরু করা যাবে না, এখানে দুইটা ভ্যালু পেলাম, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 15, তাহলে যেটা ম্যাক্সিমাম সেটা নিতে হবে, কারণ দুইটার টাস্কের উপর এটা ডিপেন্ডেন্ট। তাহলে এটা এই ভ্যালুটা হবে 15, ঠিক আছে? তাহলে এটা হলো 15, আমরা এটা নিলাম না, কারণ এটা আসলে হবে না, যেহেতু দুইটা টাস্কের উপরে ডিপেন্ডেন্ট। এই যে এইরকম একটা সিচুয়েশন আমরা দেখতেছি নেটওয়ার্কে, এটাকে বলা হয় মার্জ সিচুয়েশন, তাই না? দুইটা অ্যাক্টিভিটি বা দুইটা নেটওয়ার্ক ডায়াগ্রাম এক জায়গায় মার্জ হয়েছে। যখন কোনো নেটওয়ার্ক ডায়াগ্রামের ফরওয়ার্ড পাশে আমরা মার্জ পাবো, তখন জাস্ট লজিক্যালি তো বুঝলাম যে কেন আসলে 15 নিচ্ছি, কিন্তু জাস্ট মনে রাখার জন্য আপনি সব যেটা হাইয়েস্ট হবে সেটা আমরা নেব। এখানে আরো একটা পাথ থাকতে পারতো, সেই তিনটা ভ্যালুরে যেটা হাইয়েস্ট হবে সেটা আমরা নেব। আচ্ছা এবার আসেন, তাহলে 15 পেলাম, 15 আর 15 কত হবে, 30, তার মানে 30তম দিনে আমাদের এটা কাজটা শেষ হবে। তাহলে আর্লি ফিনিশ হচ্ছে ডি টাস্কের হচ্ছে 30। তাহলে আমাদের দেখেন ফরওয়ার্ড পাসের সবগুলো কাজের আমরা আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ বের করে ফেললাম। এখন আমরা যাব ব্যাকওয়ার্ড পাসে, আমরা এখন পিছনে ফিরে আসবো। সো ব্যাকওয়ার্ড পাসে যদি আমরা যাই, তাহলে কি হবে, এখানে লাস্টের যে টাস্কটা সেটার আর্লি ফিনিশ এবং লেট ফিনিশ সেম হবে, কারণ একই কাজের যেটা একদম লাস্ট, ওটা পিছানোর কোনো ওয়ে নেই। তো এটার আর্লি ফিনিশ ছিল 30, তাহলে এটার লেট ফিনিশটা হবে 30। এখন আমরা যখন এটা ক্যালকুলেট করব লেট স্টার্ট, তখন আসলে কি করব, 30 থেকে ডিউরেশনটা বিয়োগ দেবো, ঠিক আছে? এই যে এখানে এটা আমরা এখন নিচের ফরম্যাটে ইউজ করতেছি, দেখেন এই যে এটা আমরা বিয়োগ দেবো, ডিউরেশনটা বিয়োগ দেবো, +1 এবং -1 এর ব্যাপার কি এটা আমি পরে ব্যাখ্যা করছি। আমরা জাস্ট এইটা দেখি, আমাদের ফর্মুলা আসলে আমরা এই দুটো ইউজ করতেছি, ওটা একটু পরে আসবো। মানে এখন আপনাদের স্টুডেন্ট ম্যানুয়ালে এই ফর্মুলাটা আছে যে একটু পার্ট আর্লি ফিনিশ ইকুয়াল টু আর্লি স্টার্ট প্লাস ডিউরেশন, আর ওখানে লেট স্টার্ট ইকুয়াল টু লেট ফিনিশ মাইনাস ডিউরেশন। অলরাইট,
সো এখন 30 থেকে 15 বাদ দিলে কত হবে? 15। ঠিক আছে, তাহলে এখন এটা লেট ফিনিশ হলো, লেট স্টার্ট হলো 15, তাহলে এটা আমাদের কখন আমরা এই পাতে আসি, প্রতিটারে বের করতে হবে লেট স্টার্ট এবং লেট ফিনিশ। তাহলে এটা লেট ফিনিশ কবে হবে? এই যে 15 তারিখে আমরা এটা লেট ফিনিশ এনশিওর করতে হবে। আর এটা কত হবে? এটাও কিন্তু 15 তারিখে এনশিওর হবে। 15 তারিখে এটাও লেট ফিনিশ এনশিওর করতে হবে। তাহলে আমরা দুইটা পেয়ে গেলাম 15। তাহলে এই পাতে আসি, 15 থেকে 5 বাদ দিলে কত হয়? 10। তাহলে এই টাস্কটার লেট স্টার্ট হবে 10তম ডে। আর এই টাস্কটা যদি আসি, তাহলে 15 থেকে 10 বাদ দিলে কত হবে? 5। তাহলে 5তম ডেতে এটা লেট স্টার্ট হবে। ঠিক আছে, আমরা এই ফর্মুলাটা ইউজ করতেছি সেকেন্ডটা। আচ্ছা, এবার আমরা এই দুটো পেয়ে গেছিলাম, এখন এই কাজে শুধু বাকি হচ্ছে লেট স্টার্ট এবং লেট ফিনিশ বের করা। তাহলে এখানে দেখেন, আবার আগের অবস্থা আমরা একটা পেয়ে গেছি, যেখানে আসলে কি হচ্ছে, এখানে কিন্তু মার্চ ছিল, এখানে কি হচ্ছে? ডাইভার্জ হচ্ছে আর কি, তাই না? দুইটা টাস্ক। তার মানে এখানে আসলে উল্টা সিচুয়েশন হচ্ছে। যখন আমরা ব্যাকওয়ার্ড পাসে যদি এরকম কোনো পাই যেখানে নেটওয়ার্ক ডায়াগ্রাম ডাইভার্জ হচ্ছে, তাহলে আসলে আমরা নেব লোয়েস্টটা। এখানে যেমন হাইয়েস্টে নিয়েছিলাম, এক্ষেত্রে নিতে হবে ব্যাকওয়ার্ড পাসে লোয়েস্টটা, যদি আমরা ডাইভার্স কোনো সিনারিও পাই। তাহলে এখানে 5, আমরা আসলে কি 5 নেব, নাকি এখানে কত পাচ্ছি? 10 নেব? কোনটা নেব আমরা? যেটা লোয়েস্ট সেটা নেব। তার মানে 10 নেব না, আমরা নেব 5। তাহলে 5 থেকে 5 যদি বাদ দেই, তাহলে এখানে পাচ্ছি 0। তাহলে দেখেন, এখন আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামের প্রতিটা টাস্কেরই আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ এবং লেট স্টার্ট, লেট ফিনিশ পেয়ে গেছি। এখন আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি, তাহলে দেখেন তো, এই যে এটা এই জায়গাটা হচ্ছে আপনার কি লেখার জন্য? টোটাল ফ্লোট লেখার জন্য। টোটাল ফ্লোট লেখার জন্য। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? যদি বিয়োগ করি 30 থেকে 30, যে কোনো একটা ফর্মুলা ইউজ করি, এই যে প্রথমটা যদি ইউজ করি লেট স্টার্ট মাইনাস আর্লি স্টার্ট, তাহলে কত পাচ্ছি এখানে? 0। বা এটা যদি ইউজ করি 30 মাইনাস 30, কি পাচ্ছি? 0। তার মানে এখানে টোটাল ফ্লোট হচ্ছে 0 এই টাস্কটা। আবার এই টাস্কটায় যদি আসি, তাহলে কি এটার টোটাল ফ্লোট 0। আবার এই কাজটাতে যদি আসি, এটার টোটাল ফ্লোটও 0। আর যদি এই টাস্কটাতে আসি, তাহলে কি অবস্থা হচ্ছে দেখেন তো? 10 থেকে 5 বাদ দিলে 5, কিংবা 15 থেকে 10 বাদ দিলে 5। তার মানে এই কাজটার টোটাল ফ্লোট হচ্ছে 5। তার মানে কোন কাজগুলো ক্রিটিক্যাল পাথ, ক্রিটিক্যাল টাস্ক? এই নেটওয়ার্কের ডায়াগ্রামে 4টা টাস্ক আছে। এই 4টা টাস্কের মধ্যে কোনগুলো ক্রিটিক্যাল টাস্ক? যেগুলো 0 আছে ভাই। হ্যাঁ, যেগুলো আমরা 0 পেলাম, তার মানে এটা আমাদের ক্রিটিক্যাল টাস্ক, এটা ক্রিটিক্যাল টাস্ক এবং এটা ক্রিটিক্যাল টাস্ক। আর এটা কি তাহলে? এই টাস্কটা, এটা হচ্ছে নন ক্রিটিক্যাল টাস্ক। হ্যাঁ, নন ক্রিটিক্যাল এটা। এখন যে ক্রিটিক্যাল টাস্কগুলোকে আমরা দেখছি, ওগুলো যে পাতে আছে, কোন পাতে আছে? যে এই পাতে। তাহলে এই পার্টটাই হচ্ছে আমাদের কি হবে? ক্রিটিক্যাল পাথ। এবং ক্রিটিক্যাল পাথের ডিউরেশন কত আমাদের? 30 ডেজ। আর তাইলে এখানে শুধু একটা টাস্কেরই আমরা ফ্লোট পাচ্ছি, সেটা হচ্ছে বি টাস্কের ফ্লোট, এবং সেটা হচ্ছে 5। তাহলে দেখেন, পরীক্ষায় কিন্তু আসতে পারে ক্রিটিক্যাল পাথ বের করা। তার মানে তাহলে ক্রিটিক্যাল পাথ কোনটা হচ্ছে? যদি বলে যে ক্রিটিক্যাল পাথ কোনটা, তাহলে আমরা কোনটা বলবো? এ, সি এবং ডি। আর যদি জিজ্ঞাসা করে ক্রিটিক্যাল পাথের ডিউরেশন বা লেংথ কত, তাহলে কত হবে? 30। এই যে ক্রিটিক্যাল পাথের লেংথ, এটা কেন আমরা বের করলাম? আসলে আমরা যদি এই 4টা টাস্কে যদি আমাদের প্রজেক্ট হয়, তাহলে ক্রিটিক্যাল পাথের ডিউরেশন বা লেংথই আমাদেরকে বলে দিবে এই প্রজেক্টটা কমপ্লিট করতে কত সময় লাগবে। সো আমাদের এই প্রজেক্টটা কমপ্লিট করতে কত সময় লাগবে? 30 days. 30 ডেজ। আর আমরা একটা কাজেরই ফ্লোট পেলাম, হ্যাঁ, সেই ফ্লোটটা হচ্ছে 5, সেটা হচ্ছে বি টাস্কের। আর এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সি টাস্কের ফ্লোট কত, অনেক সময় খুবই সহজ প্রশ্ন আসে যে সি টাস্কের ফ্লোট কত, তাহলে কি বলবেন? 0. 0। হ্যাঁ, ক্রিটিক্যাল পাথে কোনো টাস্ক থাকলে সেটার ফ্লোট আসলে 0। আচ্ছা, এই যে আমি ফর্মুলা ইউজ করলাম, এখানে আসলে ফর্মুলা দুইটা ভেরিয়েশন আছে। স্টুডেন্ট ম্যানুয়ালে আর্লি ফিনিশ আচ্ছা বের ভাইয়া, করার জন্য আর্লি ক্রিটিক্যাল পাথে যদি অনেকগুলো টাস্ক থাকে,
হ্যাঁ হ্যাঁ এখন যদি ব্রাঞ্চিং যদি বেশি হয় এমন কি এনশিওর যে সবগুলা টাস্কই হচ্ছে 0 হবে? আমি কি হ্যাঁ হ্যাঁ বুঝাতে পারছি কিনা? হ্যাঁ হ্যাঁ সব টাস্কে 0 হবে, যেটা ক্রিটিক্যাল পাথ হবে সেই পাথের সব টাস্কে 0 হবে। ঠিক আছে, 0 হবে। আর আরেকটা ঘটনা ঘটতে পারে, মাইনাস হতে পারে। মাইনাস হওয়া মানে আসলে এরর আছে আর কি। মাইনাস হওয়া মানে কাজের মধ্যে হয়তো এরর আছে, বা আসলে কাজটা যখন শুরু হওয়ার কথা তার চেয়ে আমরা প্ল্যান করে ফেলছি, মানে আগে শেষ হওয়ার আগে আমরা শুরু প্ল্যান করে ফেলছি অন্য একটা টাস্কে, তখন হয়তো মাইনাস আসতে পারে ফ্লো। সো 0 কিংবা মাইনাস আসতে পারে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল টাস্ক। আচ্ছা, সো ফর্মুলা আসলে দুইটা ভেরিয়েশন আছে। আমরা 0 দিয়ে শুরু করছি, অনেক বইয়ে আসলে 1 দিয়ে শুরু করে, 1তম দিনে 0 তুমি না বলে। তখন কি হবে, 1 + 5 হচ্ছে 6, 6 থেকে আবার 1 বাদ দিতে হয় 5, আর পরের কাজটা তখন শুরু হবে আসলে 6তম ডেতে, পরের ডেতে। হ্যাঁ, তারপর এটা যোগ করলে হবে 6 আর 5 11, 11 থেকে 1 বাদ দিলে হবে 10। হ্যাঁ, সো এইভাবে যদি আমরা এখানে আসি তাহলে কত হবে, 10 আর আগে 11, এখান থেকে আসলে 16 হবে আর কি, 16, 16 থেকে 15 যোগ করলে 30 হবে। ডিউরেশন কিন্তু কোনো চেঞ্জ হবে না, কিন্তু আর্লি স্টার্টের ভ্যালুটা ডিফারেন্ট হবে, কারণ আমরা একদিন 1 দিয়ে শুরু করছি। সো যদি 1 দিয়ে শুরু থাকে তাহলে আসলে আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, মাইনাস করতে হবে, আর ব্যাকওয়ার্ড পাশে আবার এটাকে বিয়োগ করতে হবে। আর বাকি সবগুলো ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, শুধু আপনাকে এই -1 আর +1টা মনে রাখতে হবে যদি 1 দিয়ে শুরু হয়। তবে এবার স্টুডেন্ট ম্যানুয়ালে মানে আপনার 0 দিয়ে শুরু করা আছে। সো ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বই আসলে কোথাও 1 দিয়ে আছে, কোথাও 0 দিয়ে আছে। সো যখন 0 দিয়ে হবে তখন আসলে স্ট্রেট ওয়ে একটু ইউজ করবো আমরা, আর যখন 1 দিয়ে হবে তখন আসলে আমাদেরকে বিয়োগ এবং যোগ করতে হবে। ভাইয়া 0 আর 1 কি সবসময় দেয়াই থাকবে? হ্যাঁ, যদি নেটওয়ার্ক পাথে দেওয়া থাকবে আর কি, দেওয়া থাকবে। আর যদি না থাকে তাহলে আপনি এখানে কিন্তু ক্রিটিক্যাল পাথের কোনো চেঞ্জ হচ্ছে, 30 দিনে কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো ক্রিটিক্যাল পাথ যদি বের করতে বলে 1 ধরেন আর 0 ধরেন, ক্রিটিক্যাল পাথের ডিউরেশন সেম হবে। ঠিক আছে, সো যেহেতু স্টুডেন্ট ম্যানুয়ালে 0 আছে ফলে আমরা 1 ভুলে যাই, আমরা আসলে শুধু একটু ইউজ করব, এবং এই সূত্রটা দেখবেন স্টুডেন্ট ম্যানুয়ালে দেওয়া আছে। 0 দিয়ে করবেন, পরীক্ষা আসলে 0 দিয়ে আসবে, যেহেতু পিএম বক বা পিএমআই 0 ইউজ করতেছে তাদের টেক্সটে। অলরাইট, তাহলে এটা আমাদের আমরা শেষ করলাম। এটা এখানে একটা ফর্মুলা কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালে আছে, ওটা একটু কাইন্ডলি দেখে নেবেন স্টুডেন্ট ম্যানুয়ালে। আমি একটু স্টুডেন্ট ম্যানুয়ালটা খুলে আপনাদের দেখাচ্ছি, পিডিএফ ফাইলটা ওপেন আছে তো মাস্ট দেখছি। আর ভাইয়া এখানে আরেকটা জিনিস ছিল হচ্ছে ফ্রি ফ্লোটটা তাহলে কিভাবে ক্যালকুলেট করব? হ্যাঁ, যে ওইটার জন্যই আমি এখানে আসছিলাম একটু। ফ্রি ফ্লোটের একটা ফর্মুলা আছে। হ্যাঁ, ফ্রি ফ্লোট তো আমাদের মনে আছে তাই না, যে মানে সাকসেসর অ্যাক্টিভিটির সাথে তার প্রেডিসেসর অ্যাক্টিভিটির যদি কোনো মানে ফ্লেক্সিবিলিটি থাকে। হ্যাঁ, ফ্লেক্সিবিলিটি থাকে। তাহলে এখানে দেখেন আমি শেয়ার করি স্ক্রিন, এবং ফর্মুলাটা বোধহয় নিচে লেখা আছে। দেখি, আমি স্ক্রিন শেয়ার করছি। ম্যাথ আসলে এখন পরীক্ষায় আসে না, ফলে আর এত এখানে সময় দিয়ে হবে না। আচ্ছা দেখি, আমি একটু দেখতেছি ফ্রি ফ্লোটটা ইয়েটা কোথায় গেল, সার্চ করতেছি। একটা ফর্মুলা আছে, এবার ফ্রি ফ্লোট একটা ফর্মুলা দিছে, যেটা কখনো এর আগে পিএম বক ছিল না, কোথাও ছিল। ফলে পরীক্ষা একটা অঙ্ক আসতে পারে ফ্রি ফ্লোট থেকে। আমি ফ্রি ফ্লোট লিখছি না, এত সার্চ করতে যাচ্ছে। ফ্রম, আচ্ছা কিভাবে সার্চ করলে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে যাই। ফ্রি ফ্লোটের ফর্মুলাটা এই যে এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, সেটা আমরা দেখে বুঝতে পারবো। এই যে আমি তো একটা ছোট ম্যাথ করালাম, বইয়ে কিন্তু যে এই ম্যাথটা করানো আছে। হ্যাঁ, এখন আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে এটা করতে পারবেন। এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার না দেখে আগে নিজে ট্রাই করলে বেটার হয় আর কি।
তারপরে অ্যান্সারটা দেখলেন। এই যে এখানে দেখেন এই যে এগুলো, এটা কি, এটা হচ্ছে যে কোড অফ অ্যাকাউন্ট 4.2.1। হ্যাঁ, এটা আর্লি স্টার্ট, এটা আর্লি ফিনিশ, এটা হচ্ছে আপনার ডিউরেশন। এখানে একটু ডিফারেন্ট ভাবে দিছে, আর নিচে লিখছে আর কি। এখানে এই যে এটার টোটাল ফ্লোট বের করছে, আবার ফ্রি ফ্লোটও বের করছে। ফ্রি ফ্লোটের ফর্মুলা হচ্ছে আপনার দুইটা পাশাপাশি কাজের, তাই না, পাশাপাশি কাজের আর্লি স্টার্ট মাইনাস আর্লি ফিনিশ। হ্যাঁ, বিয়োগ করলে যদি কোনো গ্যাপ থাকে তাহলে আমরা সেটা, হ্যাঁ, সেটাকে আমরা বলি হচ্ছে টোটাল ফ্লোট। ফর্মুলাটা এখানে আছে, মানে এটা হচ্ছে সাকসেসর অ্যাক্টিভিটির, আমি একটু বলি এইভাবে, আর্লি স্টার্ট অফ সাকসেসর অ্যাক্টিভিটি, আর্লি স্টার্ট অফ সাকসেসর অ্যাক্টিভিটি মাইনাস হচ্ছে আর্লি ফিনিশ অফ প্রিডিসেসর অ্যাক্টিভিটি। ফর্মুলাটা এখানে আছে, আমি খুঁজে পাচ্ছি না, আপনারা দেখবেন এই জায়গাটাতে আছে। সেটা হচ্ছে কি, ফ্রি ফ্লোট। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু নাই যে আমি যদি আর্লি স্টার্ট থেকে এই ফর্মুলাটা আর্লি স্টার্ট, এই যে এখান থেকে আর্লি ফিনিশ বাদ দেই, পাশাপাশি দুইটা টাস্কের জিরো, তাই না, এই জন্য ফ্রি ফ্লোট জিরো, ফ্রি ফ্লোট জিরো। এই যে এক জায়গায় আমরা পাচ্ছি, এখানে সবগুলোতে দেখবেন যে আর্লি স্টার্ট, এখানে আবার একটা ইয়া ছিল, এটা কিন্তু একটু খেয়াল করেন, এখানে কিন্তু প্লাস আছে একটা, হ্যাঁ, এফএস +8 একটা অপশন আছে, +8 মানে কি আমরা বুঝতে পারছি? এটা বোধহয় আপনাদের পড়াই নাই নাকি, ল্যাগ এন্ড লিড, ল্যাগ প্লাস লিড কি পড়াইছি? না ভাই, পড়ান নাই। আচ্ছা আচ্ছা, এটা একটু আমরা বুঝি নেই, খুবই সিম্পল জিনিস, এটা পিএম বকে আছে, এইবার দেখি যে প্রেজেন্টেশন স্লাইডে নাই। সো এটা হচ্ছে আপনার, এই যে আমরা ধরেন একটা ফর এক্সাম্পল, আমরা যখন সার্ভার নিয়ে আসি কোন একটা ডেটা সেন্টারে, এখন ধরেন ডেলের সার্ভার বা এইচপি সার্ভার নিয়ে আসলাম, সো আমার ভেন্ডর আমাকে সার্ভার নিয়ে ডেটা সেন্টারে দিল। এখন সার্ভার দেওয়ার সাথে সাথেই কি আমরা কাজ শুরু করি, না কি করি আমরা? একটু আইটির প্রশ্ন হয়ে গেল। তার মানে কি, আমরা কনফিগারেশন করতে ওই এনভায়রনমেন্টে কোপ আপ করার জন্য কিন্তু নিয়ম হচ্ছে 24 থেকে 48 আওয়ার্স সেই এনভায়রনমেন্টের সাথে কোপ খাওয়ার জন্য সময় দিতে হবে হার্ডওয়্যারে। তার আগে আমরা হাত না দেওয়াই বেটার, ঠিক আছে, কারণ সেই টেম্পারেচার এনভায়রনমেন্টে সেটাকে কোপ আপ হতে হবে। তারপরে কি হবে, তারপরে আসলে আমরা এখন ওটা হয়তো কনফিগারেশন শুরু করব। তাহলে দেখেন, সার্ভারটা যখন ডেলিভারি হলো ডেটা সেন্টারে, আর তারপরে আমরা যখন কনফিগারেশন শুরু করলাম, তার আগে কি করা উচিত আসলে? এটা সার্ভারে ডেলিভারি হয়ে গেল, আমি যদি বললাম যে ডেলিভারি হয়ে গেল তারপরে এই কাজটা শুরু করবো, তাহলে কি ইমিডিয়েটলি আমরা কনফিগারেশন শুরু করতে পারতাম, যেটা আসলে সার্ভারের জন্য খারাপ। তো আমরা কি বলতে পারি যে ফিনিশ এফএস +24 আওয়ার্স বা 48 আওয়ার্স বা 2 ডেজ। তার মানে কি, যখন ডেলিভারি দিল তার 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে আমরা কনফিগারেশন শুরু করতে পারবো, ঠিক আছে? এরকম সিচুয়েশন আছে না, ঘরে আমরা একতলা ঢালাই দিছি, পরের দিনই কি ওই ছাদের ঢালাইয়ের উপর কাজ করা যাবে? কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এ, সিভিল ইঞ্জিনিয়ারিং বলা হচ্ছে যে 20 থেকে 28 ডেজ আপনাকে ওয়েট করতে হবে, বা নতুন কিছু টেকনোলজি আছে যেখানে হয়তো সময় আরো কমে যাবে, কিন্তু আপনাকে আরো 28 ডেজ বা 20 ডেজ ওয়েট করতে হবে নেক্সট অ্যাকশনে যেতে। সো সেই রকম একটা সিচুয়েশন আমরা কি বলি, যে আমরা এখানে ল্যাগ দিলাম, কি করলাম, সাকসেসর কাজটাকে আমরা ল্যাগ করলাম বাই 2 ডেজ, আমাদের এই কাজটাতে বলতেছে 48 আওয়ার্স। সো তখন আমরা বলি এফএস +2 ডেজ। তার মানে যেদিন আগের কাজটা শেষ হবে প্রিডেসেসর, সাকসেসর কাজটা ইমিডিয়েটলি আমরা শুরু করবো না, 2 দিন পরে শুরু করবো, সেটাকে বলা হচ্ছে ল্যাগ করা। ল্যাগ মানে কি, সাকসেসর কাজকে আর পিছিয়ে দেওয়া, সেটাকে আমরা প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করি। এবং এইটা শুধু ফিনিশ টু স্টার্ট সাথে না, চারটা যে আমাদের প্রেসিডেন্স রিলেশনশিপ আছে, চারটার সাথে হবে, স্টার্ট টু স্টার্ট, ফিনিশ টু ফিনিশ, হ্যাঁ, সবগুলোর সাথেই দেওয়া যাবে। আর আমরা যদি এরকম লিখি, যেমন ফর এক্সাম্পল, যে আমি একটা ডকুমেন্ট একটা ড্রাফট করতেছি, সে ডকুমেন্টটা ড্রাফট করতে আমার 5 দিন সময় লাগবে, আর ডকুমেন্টটা রিভিউ করতে আরেকটা টিম রিভিউ করবে যাদের আসলে another 4 ডেজ লাগবে। এখন আমি যদি এরকম একটা রিলেশনশিপ তৈরি করি, ড্রাফট ডকুমেন্ট এবং রিভিউ ডকুমেন্ট, তাহলে কি এটা আসলে কিছু যদি না বলা হয়, একটা জিনিস খেয়াল করেন, কোনো নেটওয়ার্ক ডায়াগ্রামে যদি কিছু বলা না থাকে মানে কি, ফিনিশ টু স্টার্ট বা কিছু বলা নাই, যেমন এগুলোতে একটাতে বলা আছে, শুধু এই জায়গাটাতে বলা আছে, কিছু যদি বলা না থাকে তাহলে আমরা কি ধরবো,
ইমিডিয়েট স্টার্ট পরের হ্যাঁ মানে ফিনিশ টু স্টার্ট, তাহলে ফিনিশ টু স্টার্ট কমন সিকোয়েন্সিয়াল আর কি। সো এই যে এটা কি হবে তাহলে ফিনিশ টু স্টার্ট বলা থাকবে না থাকবে, আমরা এটা ফিনিশ টু স্টার্ট, ড্রাফট শেষ হবে তারপর আমরা রিভিউ শুরু করবো। তাহলে টোটাল কয়দিন লাগবে? 9 দিন। 9 দিন লাগবে। এখন আমরা যদি এরকম প্ল্যান করি না, আমরা আসলে ড্রাফট 2 দিন করব, 2 দিনে যতটুকু ড্রাফট করছে এটা আমি রিভিউর জন্য পাঠিয়ে দেবো এবং রিভিউ টিম ড্রাফট করা শুরু করবো, এর মধ্যে আমি বাকি 3 দিন ড্রাফট শেষ করবো। তাহলে কি হবে, এই 2 দিন পরে কিন্তু এই টিমটা কাজ করতে শুরু করতে পারবো না? ইয়েস। হ্যাঁ, তার মানে কি হবে, তাহলে কিন্তু আমাদের কয়দিন সেভ হয়ে যাচ্ছে? হ্যাঁ, প্রায় 3 দিন সেভ হচ্ছে, 7 দিনের দিনেই 7 দিন বা 6 দিনে কাজটা শেষ হয়ে যাবে। দেখেন তাহলে এটা এইরকম যদি রিলেশনশিপ আমরা দেখাতে চাই তাহলে আমরা কি করব, এফএস মাইনাস যদি 2 লিখি বা 3 লিখি, তার মানে এই কাজটা শেষ হওয়ার 3 দিন আগেই এই কাজটা আমরা শুরু করতে পারবো। সো এই যে আমরা কাজটাকে আগায় নিয়ে আসতেছি, লিড দিচ্ছি, সেটাকে বলা হয় লিড দেওয়া। সাকসেসর কাজটাকে আমরা লিড দিলাম। এটা কখন দেই আমরা? এটা টাইম কমানোর জন্য দেই, বা আমরা যদি এরকম অপরচুনিটি থাকে, সব জায়গায় করা যাবে না। কোন জায়গায় করা যাবে? যেখানে আসলে ডিসকাশনারি টাইপ রিলেশনশিপ আছে। যদি ম্যান্ডেটরি থাকে তাহলে পারবো না, কারণ সেটা ব্রেক করা যায় না। আমরা পড়ছি না 4 ধরনের রিলেশনশিপ, ডিসকাশন ডিপেন্ডেন্সি, ম্যান্ডেটরি, ডিসকাশনারি, ইন্টারনাল এবং এক্সটার্নাল। তো যেগুলোতে আমরা পারবো, ডিসকাশন আছে আমাদের, সেগুলোকে আমরা হয়তো লিড নিতে পারি। সেগুলো কিন্তু প্রজেক্টে ইউজ করি আমরা, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেটাকে বলা হচ্ছে লিড। এখানে এফএস +8 দেওয়া আছে। +8 মানে 41তম দিনে এটা শেষ হয়েছে, আমি কিন্তু শেষ করতে 41তম দিনে এটা শুরু করার কথা, কিন্তু কেন পারতেছি না? বলা হয়েছে যে তোমাকে ল্যাগ করতে হবে 8 দিন, এই জন্য আসলে এটা 49 হয়েছে। হ্যাঁ, এখানে শুধু দেখেন এই জায়গাটাতে আর্লি স্টার্ট হচ্ছে 61, আর এইটার আর্লি ফিনিশ হচ্ছে ইমিডিয়েট কাজটা 50। তাহলে এই দুইটা কাজের মধ্যে আসলে এই যে আমরা কি পাচ্ছি, ফ্রি ফ্লোট আছে। ঠিক আছে, সো ফ্রি ফ্লোট যদি পরীক্ষায় বের করতে বলে তাহলে দিস ইজ দ্য ফর্মুলা। সাকসেসর কাজটার যেটা ভ্যালু তার সাথে মাইনাস করতে হবে আর্লি ফিনিশের প্রিডিসেসর ভ্যালুটা। সো এটা দেখবেন যে আপনার এখানে দেওয়া আছে স্টুডেন্ট ম্যানুয়াল, ওটা একটু কাইন্ডলি দেখে নেবেন আর কি। ঠিক আছে, আমরা তাইলে নতুন চ্যাপ্টারে যাচ্ছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট, না সরি, কস্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, সো আমরা স্ক্রিন শেয়ার হচ্ছে তো না? প্ল্যান স্ক্রিন পাচ্ছি আমরা, প্ল্যান এন্ড ম্যানেজ বাজেট এন্ড রিসোর্স। জি ভাইয়া। এখানে দেখেন আমরা কস্ট চ্যাপ্টারে আছি, এটা আসলে একদম অ্যালাইন টু পিএমবক এর কস্ট চ্যাপ্টার, চ্যাপ্টার নাম্বার 7। সো আমি আসলে এইটার সাথে সাথে একটু এই ড্রয়িংটা দেখাতে চাই যাতে আমরা এটা মাথায় রাখি। আমার ফিগারটা কোথায়? সবাই দেখতে পাচ্ছেন না আমাদের ম্যাট্রিক্স টেবিল? জি ভাইয়া। হ্যাঁ, আমরা আসলে যখন আমরা দুইটা লেসন এখন পড়তেছি, তো লেসন 2 এবং 3 দুইটি আসলে প্রসেস ওরিয়েন্টেড। সো কস্ট চ্যাপ্টার আসলে আমরা দেখতেছি কস্ট ম্যানেজমেন্ট, যেটাকে আসলে বাজেট এবং রিসোর্স বলা হচ্ছে। এখানে দেখেন টোটাল আসলে 4টা প্রসেস ছিল পিএমবকে। হ্যাঁ, 4টা প্রসেস, এই সবগুলোরই স্পেশালি 3টার মেনশন এখানে আছে, আর কন্ট্রোলটা আসলে থ্রু আউট দ্য প্রজেক্ট আপনাকে কন্ট্রোল করতে হবে কস্ট। সো এই চ্যাপ্টারের উদ্দেশ্য হচ্ছে কস্ট বেসলাইন তৈরি করা, আমাদের প্রজেক্টের কস্ট কত, বাজেট কত, সেটা তৈরি করার জন্য প্ল্যানিং এ আসলে আমরা 3টা সিকোয়েন্সিয়াল প্রসেস করি। একটা হচ্ছে প্ল্যান করি কস্ট ম্যানেজমেন্টের, আমরা যেমন আমরা এর আগেও বলছি যে প্রতিটা নলেজেরই আমরা প্ল্যান দিয়ে শুরু করি, প্ল্যান ছাড়া পিএমবক আসলে বলে না যে কোনো কাজ শুরু করতে। কস্ট ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ কস্ট হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ, তাই না? মানে আপনার ব্যাংকে দেখছেন না, আমার ফাদার ব্যাংকার ছিল। সো ম্যানেজার এবং অ্যাকাউন্টেন্ট আমরা বোধহয় সবাই জানে, যারা কেউ যদি ব্যাংকে কোনো এক্সপিরিয়েন্স থাকে, ম্যানেজার এবং যে হেড অ্যাকাউন্টেন্ট
তারা কিন্তু সবচেয়ে শেষে বের হতে হয়, তাই না? তালা চাবি সব ওনাদের কাছে থাকে, সিন্ধুকে তালা দেওয়া, ইয়াতে তালা দেওয়া, এবং ডেবিট ক্রেডিট মেলানো, ডেবিট ক্রেডিট মিলায়, হ্যাঁ, সেদিনকার অ্যাকাউন্ট ক্লোজ করে টাকা পয়সা তালা চাবি দিয়ে বের হতে হয়। সেই ডেবিট অ্যাকাউন্ট মানে ক্রেডিটে যদি কোনো গ্যাপ থাকে, 5 পয়সা গ্যাপ বা 1 টাকা গ্যাপ, সেটা কিন্তু রাখা যাবে না। অনেক অ্যাকাউন্টেন্টের গল্প শুনবেন যে তাকে ওই যে প্রতি মাসে পকেট থেকে এত টাকা তার চলে যায়, কারণ কি ওই যে কিছু টাকা সে মিলাইতে পারে, তো নিজেকে দিয়ে মিলাইতে হয়। সো কস্ট হচ্ছে সেন্সিটিভ, এবং সবকিছু আমরা বলি যে কি বলো ওটাকে, একটা টার্ম আছে না, টার্মটা এই মুহূর্তে মনে আসতেছে না। সো বাজেটটা আসলে খুবই সেন্সিটিভ, এবং কস্ট দিয়ে যখন আমরা কাজ করব, কোনো টাকা পয়সা হেরফের করা, স্পেশালি যদি আপনি গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন বা প্রাইভেট সেক্টরে, গভর্নমেন্ট সেক্টরে যেমন পিপিআর ছাড়া কোনো টাকা আপনি খরচ করতে পারবেন না পারচেজ। পিপিআর যেভাবে বলা আছে সেই স্টাইলে সেই পলিসি ফলো করে আপনাকে করতে হবে, পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেশনস যেটা, ঠিক আছে? আর প্রাইভেট সেক্টরে কোনো পলিসি প্রসিডিউর থাক বা না থাক, আপনার দেখবেন যে কস্টের পলিসি থাকবে যে আপনি কিভাবে টাকা খরচ করবেন, কারণ টাকা চলে যাচ্ছে কোম্পানি থেকে, তো সেটার পারচেজ পলিসি কিন্তু সব অর্গানাইজেশনে থাকে। ওটা ফলো না করে ইউ ক্যানট ডু এনি ওয়ার্ক। আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে, রবিতে থাকা অবস্থায় আমাদের যে হেড অফ সাপ্লাই চেইন ছিলেন, সো ওনার ঘটনাটা এরকম যে উনি মানে রাত 9টা পর্যন্ত মিটিং করছেন, ঠিক আছে, অফিসে মিটিং করে চলে গেছেন। পরের দিন এসে ওনার কার্ড পাঞ্চ হচ্ছে না, হ্যাঁ, কার্ড পাঞ্চ হচ্ছে না। পরে দেখা গেল যে উনি রাতের মধ্যে স্যাক্ট হয়ে গেছেন, ফলে কার্ড পাঞ্চ হচ্ছে না। সো মানে এত সেন্সিটিভ যে যে কোনো কারণে কিন্তু আপনার সমস্যায় পড়তে পারেন আপনি। এবং সরকারি লোকজন এরকম হয়, রিটায়ারমেন্টে গিয়ে অনেকদিন ঘুরতে থাকে, হয়তো কোনো একটা হিসাব মেলে নাই, কোনো একটা প্রজেক্টে গোলমাল হচ্ছে, কোনো একটা কিছুতে অফিসে উনি হয়তো 20-30টা অফিসে ছিলেন তার জব ইয়াতে, ফলে কিন্তু পেনশন রিলিজ হচ্ছে না, নানান ধরনের ভোগান্তি কিন্তু আছে। সো কস্টের ব্যাপারে আমাদেরকে সাংঘাতিক সেন্সিটিভ হতে হবে। তো সেই জন্য আমাদের অর্গানাইজেশনাল পলিসি, তারপরে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, দ্যাট মিনস গভর্নমেন্টের পলিসি রেগুলেশনস যাই থাকবে সেটা আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে, ঠিক আছে? এরপর 7.2 আমরা আলোচনা করছিলাম যখন WBC একবার ফুল আমি আপনাদেরকে বুঝাইছিলাম যে আমরা কিভাবে একটা ওয়ার্ক প্যাকেজে আসি, ওয়ার্ক প্যাকেজ থেকে আমরা অ্যাক্টিভিটি তৈরি করি, এবং সেই অ্যাক্টিভিটির আমরা রিসোর্স এস্টিমেট করি, রাইট? রিসোর্স এবং টাইম এস্টিমেট করি। এখন রিসোর্স যখন এস্টিমেট করি তখন আসলে আমরা দুইটা এস্টিমেট জিনিস করি। একটা হচ্ছে হোয়াট টাইপ অফ রিসোর্স we need to complete this activity, and what will be the quantity of those resources. সে একটা কাজ করতে 3 জন মানুষ রাখবে, কোয়ান্টিটি 3 জন, এবং সবার যদি রেট জানে যে সবার রেট হচ্ছে $25 পার আওয়ার, হ্যাঁ, তাহলে কিন্তু আমি ইজিলি রিসোর্স কস্টটা পেয়ে যাচ্ছি, এবং টাইমের সাথে যদি আমরা গুণ করে ফেলি তাহলে আসলে আমি অ্যাক্টিভিটির কস্ট পেয়ে যাচ্ছি। এটা আমরা গত মানে এর আগের ক্লাসে বলেছিলাম, এই ক্লাসে আগের ক্লাসে। তো সেইভাবে আমরা এস্টিমেট কস্ট করব। এস্টিমেট কস্ট মানে কি? তার মানে প্রতিটা ওয়ার্ক প্যাকেজের প্রতিটা অ্যাক্টিভিটির কস্ট আমরা এস্টিমেট করব, সেটাকে বলা হচ্ছে এস্টিমেট কস্ট। এই যে এখানে কিন্তু খেয়াল করছেন বহু বচন কিন্তু আছে, এস্টিমেট কস্ট। তারপরে কি হলো, এখন আমরা যদি আমি দেখেছিলাম যে প্রজেক্ট ভেঙে WBS কম্পোনেন্ট, তারপর হচ্ছে ওয়ার্ক প্যাকেজ, তারপরে টাস্ক। সো প্রতিটা যদি টাস্কের আমরা কস্ট বের করে ফেলি তাহলে কি সব ওয়ার্ক প্যাকেজের কস্ট বের হয়ে যাবে, এবং সব ওয়ার্ক প্যাকেজের কস্ট যদি বের হয়ে যায় তাহলে করসপন্ডিং, মনে আছে, কন্ট্রোল অ্যাকাউন্ট, রাইট? হ্যাঁ, কন্ট্রোল অ্যাকাউন্টের কস্ট বের হয়ে যাবে সব যদি আমরা এগ্রিগেট করে ফেলি, যোগ করে ফেলি। এবং ফাইনালি সব কন্ট্রোল অ্যাকাউন্ট যোগ করলে আমরা কিসের কস্ট পাবো? আমরা টোটাল প্রজেক্টের বাজেট পেয়ে যাব, সেটিকে বলা হচ্ছে ডিটারমাইন বাজেট। তার মানে এস্টিমেট কস্ট দিয়ে আমরা প্রতিটা অ্যাক্টিভিটির কস্ট বের করব, আর ডিটারমাইন বাজেট প্রসেস দিয়ে সবগুলোকে এগ্রিগেট করে আমরা প্রজেক্টের বাজেট বের করে ফেলব। সো প্রজেক্টের বাজেট যখন বের হয়ে যাবে তখন আমরা এটা কি করব? বেসলাইন করব, কস্ট দ্যাট বেসলাইন। বেসলাইন মানে কি? যে ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করছে যে দিস ইজ আওয়ার বাজেট ফর দ্য প্রজেক্ট, অ্যান্ড থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট উই ক্যানট চেঞ্জ দ্যাট। এবং আমরা যখনই কোনো খরচ করব, এক্সপেন্স করব, হ্যাঁ, তখন ওটা আসলে বেস অন দ্যাট কস্ট বেসলাইন, কোন কাজে কত টাকা খরচ করার কথা এবং কখন কত টাকা খরচ করার কথা, সেই অনুযায়ী আমাদেরকে খরচ করতে হবে। সো কস্ট বেসলাইন ওয়ান্স মনে রাখতে হবে একটা কথা, আমরা এখানে কিন্তু আজকে 3 নম্বর বেসলাইন দেখতেছি। এখানে আমরা পেয়েছিলাম শিডিউল বেসলাইন, তার আগে স্কোপ চ্যাপ্টারে কি পেয়েছিলাম? স্কোপ বেসলাইন। আজকে লাস্ট দেখতেছি আমরা কস্ট বেসলাইন। এই 3টা বেসলাইন দিয়েই আসলে কি হয়? আয়রন ট্রায়াঙ্গেল তৈরি হয়।
এবং এর বাইরে যাওয়া যাবে না। এবং কোনো কারণে যদি একটা চেঞ্জ হয় তাহলে বাকি সবগুলোও কিন্তু চেঞ্জ হবে, সেটা অলওয়েজ অ্যানালাইসিস করতে হবে। সো ওয়ান্স বেসলাইন ইজ ফিক্স দেন এনি চেঞ্জ ইউ হ্যাভ টু গো ফর ফর্মাল অ্যাপ্রুভাল, এমনি এমনি করা যাবে না, ঠিক আছে? এবং টলারেন্স যদি সেট করা থাকে যে প্রজেক্ট ম্যানেজার লেভেলে একটু টলারেন্স আছে, তাহলে সেটার মধ্যে আপনি খরচ করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, কিন্তু এর বাইরে গেলেই ইউ হ্যাভ টু গো টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেকহোল্ডার্স, ঠিক আছে? সো লেটস সি নাও দ্য প্রেজেন্টেশন স্লাইডস। কি অবস্থা বলেন? আমি বোধহয় বেশি বকর বকর করে ফেলি না ক্লাসে, বলে এই যে আমরা দেখেন আমরা কি করব, কস্ট বেসলাইন দুইটা নতুন জিনিস এখানে আমরা শিখবো, একটা হচ্ছে ম্যানেজমেন্ট রিজার্ভ আর একটা হচ্ছে কন্টিনজেন্সি রিজার্ভ, যেখান থেকে পরীক্ষায় একটা বা দুইটা প্রশ্ন আসবে, দুইটা কি বোঝায় সেটা নিয়ে আমি একটা হোয়াইট বোর্ডে একটা লেকচার দেবো, সেটা মনে থাকলে আপনি প্রশ্ন সলভ করতে পারবেন। তারপরে দেখেন এখানে আমাদের রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান লাগবে, যেহেতু আমরা এখন কস্টিং করতেছি। তারপরে খেয়াল আছে গত ক্লাসে কিন্তু আমি কয়েকটা জিনিস আলোচনা করছিলাম, সবার মনে আছে? 3 পয়েন্ট এস্টিমেট, অ্যানালগাস, প্যারামেট্রিক, ঠিক আছে না? আর আমরা অ্যাজেলে আলোচনা করছিলাম টি শার্ট সাইজিং এবং প্ল্যানিং প্রকার। অলরাইট, আচ্ছা এরপরে আর কি আছে এখানে? কস্ট ভেরিয়েন্স আমরা অ্যানালাইসিস করতে হবে, এই জিনিসগুলো আমাদের অ্যানালাইসিস হিসেবে আমরা ইউজ করতে পারি, মানে যখন আমরা বেসলাইন করে ফেলবো মেজারমেন্টের জন্য বা ভেরিয়েন্স অ্যানালাইসিস জন্য। সো কস্ট এস্টিমেট তো আমরা বুঝতে পারছি, তাই না? প্রতিটা অ্যাক্টিভিটির কি কি ম্যাটেরিয়াল লাগবে, কি পরিমাণ রিসোর্স লাগবে, কি কি কোয়ান্টিটি লাগবে এবং কত টাইম লাগবে, আমরা যদি জানি তাহলে প্রতিটা অ্যাক্টিভিটির কস্ট এস্টিমেট করতে পারবো। সো এস্টিমেশন টেকনিক আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। গত ক্লাসে আমি এটা ডিটেইল আলোচনা করেছিলাম, সবার মনে আছে তো? অ্যানালগাস, প্যারামেট্রিক এবং বটম আপ, মনে আছে না সবার? মনে আছে সবাই? কোথায় গেলাম? হ্যাঁ, বটম আপ হ্যাঁ, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরর ফ্রি হয়। সো এখানে কিন্তু দেখবেন যে আমি গত ক্লাসে যেটা বলছিলাম, কোনটা ফাস্ট, কোনটা এরর বা কোনটা লো অ্যাকুরেসি, এই জিনিসগুলো এখানে কিন্তু বলা আছে আপনার হ্যান্ড মানে ইয়া দিয়ে, থামস আপ আর থামস ডাউন দিয়ে। তো এটা স্টুডেন্ট ম্যানুয়ালেও আছে, পার্থক্যগুলো তিনটা। পরীক্ষা কিন্তু এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে। হ্যাঁ, আর 3 পয়েন্ট এস্টিমেট নিয়ে আমি কথা বলেছিলাম, যেটা এখানে মেনশন করে নাই, পিএম বকে আছে 3 পয়েন্ট এস্টিমেট কিভাবে যোগ করে আমরা বের করি। আচ্ছা, আমরা যে এস্টিমেট করি সেটা আসলে 3 ধরনের এস্টিমেট আমরা করতে পারি, পিএম বকে আছে এবং এখানেও খুবই গুরুত্ব সহকারে বলছে। ফলে বিভিন্ন মানে কোশ্চেনের কয়েকটা কোশ্চেনের হয়তো অপশনের মধ্যে আপনি পেতে পারেন। সো আমাদের একটু ডেফিনিশনটা বুঝতে হবে। একটা হচ্ছে রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড। আপনার কি এই ওয়ার্ডটার সাথে পরিচিত? এই যে ওয়ার্ডটা হচ্ছে এই ফিগারটার সাথে কে কে পরিচিত? বলপার্ক ফিগার। জানি আমরা হোয়াট ইজ বলপার্ক ফিগার? আমি জানি না ভাই, আগে দেখিনি এটা। এনি আইডিয়া? শান্ত, তোমার তো প্রকুরমেন্টে আছো। মনে পড়তেছে না ভাইয়া। হ্যাঁ, বলপার্ক মানে আমরা ফুটবল না, ফুটবলকে কি সহজে পার্ক করা যায়? দেখছেন যে ভালো প্লেয়ার হলে পারে ভাই, রোনালদিনো বড় তো দেখি বেশ। মানে দেখেন খেয়াল করছেন না, সেন্টারে যখন বলটা রাখে সেন্টারটা একটু কিন্তু নিচে করা থাকে যাতে বলটা এখানে থাকে, আবার পা দিয়ে রাখে আসলে, হ্যাঁ, যাতে বলটা বাতাসে বা কিছুতে মুখ করে চলে না যায়। যখন আসলে বাঁশি দেয় তখন আসলে আমরা শুরু করি। সো বল মানে আমি বলতেছি মানে বাংলা করার জন্য বলতেছি আর কি। সো বলপার্ক ফিগার হচ্ছে প্রজেক্টের শুরুর দিকে অনেক সময় আসলে আমাদেরকে এস্টিমেট করতে হয় উইদাউট নোয়িং দ্য ডিটেল অফ দ্য প্রজেক্ট। হ্যাঁ, সেই সময় আসলে আমরা কি করতে পারি, আসলে অ্যাট বেস্ট কি করতে পারি, ইয়েস্টারডেস ওয়েদার টাইপ আর কি, মানে আগের ওয়েদার থেকে আমরা বলতে পারি যে আসলে বাজেটটা কত হতে পারে, একটা অ্যাজাম করতে পারি হাই লেভেল। সেই হাই লেভেল অ্যাজামশনকে বলা হয় বলপার্ক ফিগার, যেটা আসলে প্রজেক্টের শুরুর দিকে অনেক সময় করা হয়। ম্যানেজমেন্ট জিজ্ঞাসা করে যে এটা প্রজেক্ট করতে কত টাকা লাগবে। আমরা হয়তো আমাদের আগের এক্সপিরিয়েন্স থেকে বললাম যে এরকম একটা সাইট করছি আমরা এর আগে ওই জায়গায়, তো সেই সাইটটা করতে আমাদের সে 10 কোটি টাকা লাগছে। তাই বললাম যে স্যার এটা করতে আমাদের হয়তো 12 কোটি টাকা বা 10 কোটি টাকা লাগবে অ্যারাউন্ড। সেটাকে বলা হচ্ছে বলপার্ক ফিগার এটা। এবং আমরা যারা ভেন্ডর হিসেবে কাজ করি তাদের অনেক সময় অন দ্য টেবিল কাস্টমার জিজ্ঞাসা করে, জাস্ট হয়তো ফার্স্ট মিটিং
এবং এখনো সে রিকোয়ারমেন্ট ঠিক মতো সব বলেই নাই, জাস্ট বললো যে আমি এই চাই, জাস্ট 1-2 মিনিট বলবো, বলার পরে জিজ্ঞাসা করে যে আচ্ছা ভাই তাহলে এই প্রজেক্টটা করতে কত টাকা লাগবে। এই সময় কিন্তু ভেন্ডারদের জন্য খুব প্রবলেম। একটা প্রবলেম হচ্ছে ফিগারটা যদি আমি খুব হাই বলে ফেলি তাহলে ভাববে যে আমার তো বাজেট কম, এই প্রজেক্টটা একে দিয়ে করানো যাবে না বা এটা তো হবে না। আর যদি খুব লো বলে ফেলি তাহলে বলবে যে এটা তো প্রজেক্ট বোঝেই নাই, যদিও সে আসলে 2 মিনিট কথা বলছে আমার সাথে, সে চিন্তা করবে যে এটা তো প্রজেক্ট বোঝেই না, এটাকে দিয়ে কাজ করানো যাবে না। ঠিক আছে, এই বলপার্ক ফিগারকে পিএমবকে এবং স্টুডেন্ট ম্যানুয়ালে বলা হয়েছে রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড, রম। ঠিক আছে, অনেক সময় রম শব্দটা দেখতে পারেন। রম মানে রিড অনলি মেমোরি, তাই না কম্পিউটার সায়েন্সে? সো আমাদের এখানে মনে রাখতে হবে রম মানে হচ্ছে কস্টে রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড। এবং দেখেন এখানে এই অ্যাকুরেসিটা অনেক সময় পরীক্ষায় আসে, খুব সিম্পল যদি প্রশ্ন আসে, অ্যাকুরেসিটা হচ্ছে -25 থেকে +75%। তার মানে আমি যে বললাম 2 কোটি টাকা লাগবে, তার মানে কি এর চেয়ে 25% কম হতে পারে বা এর চেয়ে 75% বেশি হতে পারে। তার মানে কি প্রায় 100% ডিফারেন্স, মানে বটম থেকে টপের মধ্যে। এটা কি কোনো ভালো ভালো এস্টিমেশন? হ্যাঁ, এটা এস্টিমেশন ভালো? খুবই খারাপ। খুবই খারাপ অবস্থা। তার মানে এটা আসলে করা হয় অনেক শুরুর দিকে। আরেকটা এস্টিমেশন টাইপ আমরা বলি, সেটাকে বলা হচ্ছে ডেফিনিটিভ এস্টিমেশন, যেটা আসলে -5 থেকে 10%। এইটা আসলে সব জায়গায় অ্যাকসেপ্টেবল হতে পারে, তাই না? এটা যদি আপনি করতে পারেন তাহলে ভেরি গুড। এটা জেনারেলি অনেক প্রজেক্টে আসলে আমরা শুরুর দিকে করতে পারি না, যখন আসলে আমাদের ওই যে প্ল্যানিং প্রোগ্রেসিভলি এলাবোরেট হয় বা খুব ডিটেইল আমরা জানতে পারি যে সমস্ত প্রজেক্টে, সেগুলোতে আমরা হয়তো করতে পারবো। যেমন একটা বিল্ডিং বানাচ্ছি, 5 তলা বিল্ডিং, আমি রিয়েল এস্টেট কোম্পানি, সে বড় বড় রিয়েল এস্টেট কোম্পানি আছে না, যারা আসলে অলরেডি হয়তো হান্ড্রেডস অফ প্রজেক্ট করে ফেলছে। তো তাদের জন্য তো কোনো ব্যাপারই না যে এটা কোন জায়গায় করা হচ্ছে, কত স্কয়ার ফিট, কত হাইট, কত কি, কত তালা, তারা কিন্তু একদম বলে দিবে যেটা অ্যাকুরেসি হয়তো 5 থেকে 10% হবে। হ্যাঁ, বা কোনো কোনো প্রজেক্টে আমরা হয়তো প্রোগ্রেসিভলি এটা এস্টিমেট করতে পারবো, শেষের দিকে গিয়ে আসলে আমরা পারফেক্টলি এরকম পাবো। ঠিক আছে, সো এটাকে বলা হচ্ছে ডেফিনিটিভ এস্টিমেট। আমরা আসলে টার্গেট থাকবে এরকম এস্টিমেট করা, কিন্তু সব প্রজেক্টে পসিবল না। আর মাঝখানে একটা পিএমবক আসলে আইডেন্টিটি এস্টিমেশন টাইপ বলেছে, যেটাকে বলছে ফেজ এস্টিমেট। কারো মাথায় আসে হোয়াট ইজ ফেজ এস্টিমেট? জাস্ট নাম শুনে কারো মাথায় আসে হোয়াট ইজ ফেজ এস্টিমেট? কয়েকটা ফেজে ভাগ করে তারপরে সেই ফেজ অনুযায়ী এস্টিমেশন, রাইট? হ্যাঁ, তার মানে আমরা প্রজেক্টে কি করব, ওই যে আমরা বলেছিলাম যে প্রোগ্রেসিভলি এলাবোরেটেড, বা আর একটা শব্দ বলেছিলাম রোলিং ওয়েব প্ল্যানিং। তার মানে আমরা প্রজেক্টে হয়তো অনেকগুলো ফেজ, এখন যে ফেজটা আমরা খুবই ভালো জানি প্রথম ফেজটা, তাহলে এটার আমরা একদম কি করব, ডেফিনিটিভ এস্টিমেট করার চেষ্টা করব। আর বাকি যে সামনে 2-3টা ফেজ আছে ওটা কি করব, রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড করব। হ্যাঁ, এই যে এই দুইটার কম্বিনেশন, সেটাকে আসলে বলা হচ্ছে ফেজ এস্টিমেট। ঠিক আছে, কম্বিনেশন ওইভাবে বলা যাবে না, মেইন বলবো আমরা যেটা আমরা নেয়ার টার্ম সেটাকে আমরা ডিটেইল এস্টিমেট করব, ডেফিনিটিভ পর্যন্ত এস্টিমেট করব। আর যেটা ফিউচার টার্ম সেটা আসলে আমরা ফেজ ওয়াইজ করব। ঠিক আছে, যখন হয়তো এই ডাটাগুলো আমাদের জানা হয়ে যাবে, এক্সপেরিয়েন্স হবে, তখন আসলে আমরা বেটার এস্টিমেট করতে পারবো। সো অ্যাজালে কিন্তু এরকম করা হয়, আমরা এস্টিমেটটা প্রতিটা ফেজে আস্তে আস্তে করে ছোট ছোট করে করতে থাকি, তাহলে মোর একুরেট হয়। না, এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, এই টার্মটা দেখবেন অনেক বই আছে, কি গেজ এস্টিমেট করি আমরা, which is not, মানে ফুল গেজের উপর করি আমরা, আসলে অ্যাপ্লিকেট হয় না অনেক সময়। সো এই যে তিনটে, এই যে এস্টিমেশন গুলা, এটা যদি আর্লি ফেজে করা হয়, এটার অ্যাকুরেসি তো আমরা পাবো হচ্ছে শেষে গিয়ে। হ্যাঁ, এটা আসলে অ্যাকচুয়ালি কোন ইয়ের মধ্যে পড়তেছে, রাফ অর্ডারে পড়লো না ডেফিনিটিভে পড়লো, বা এটা এই এস্টিমেশন আসলে কতটা অ্যাকুরেট, এটা তো আমরা এন্ড অফ দ্য প্রজেক্ট গিয়ে এটা পাবো। হ্যাঁ, মানে আমরা লাস্টে গিয়ে পাবো আর কি। এই জন্য ডেফিনিট এস্টিমেটের সম্বন্ধে পিএমবকে যেটা বলা আছে যে আসলে আমরা এটা ডেফিনিট হতে পারি তখন যখন আসলে প্রজেক্ট শেষের দিকে যায়। তার একমাত্র ডেফিনিট এস্টিমেট করা, মানে যদি এক্সপিরিয়েন্স থাকে বা একই টাইপ প্রজেক্ট করছি তাহলে হয়তো হতে পারে, কিন্তু অনেক প্রজেক্টেই বা বেশিরভাগ প্রজেক্টেই দেখা যাবে আমরা ডেফিনিট এস্টিমেটে যেতে পারবো যখন শেষের দিকে আমরা যাব, তখন আসলে যেতে পারবো। সো এটা কিন্তু এটা বলা হচ্ছে না যে আপনাকে ডেফিনিট এস্টিমেট না করলে প্রজেক্ট করা যাবে না, এটা আসলে বলতেছি যে এই ধরনের 3 ধরনের পিকচারই কিন্তু আমরা প্রজেক্টে দেখি, এবং আসলে টাইমের সাথে সাথে এগুলো কিন্তু চেহারা চেঞ্জ হয়ে যায়। শুরুতে রাফ অর্ডার ম্যাগনিটিউড থাকে, পরে আসলে আমরা যাই ফেজ এস্টিমেটে, লাস্টে যাই আসলে আমরা ডেফিনিট এস্টিমেটে। এই ঘটনাটা ঘটে আসলে বেশিরভাগ প্রজেক্টে।
আচ্ছা, প্রজেক্ট গভর্নেন্স, যে কথাটা আমি বলতেছিলাম যে মানে আপনি যখন কস্ট নিয়ে কাজ করতেছেন তখন গভর্নেন্স খুঁজে বের করতে হবে যে কোনো গভর্নেন্স আমার প্রাইভেট সেক্টর হোক, আমার অর্গানাইজেশন আছে কিনা, গভর্নমেন্টের আছে কিনা। তারপর যদি গভর্নমেন্ট হয় তাহলে তো পিপিআর বা এরকম যতগুলো ডিরেক্টিভ আছে, রেগুলেশনস আছে, পলিসি আছে, স্ট্যান্ডার্ড আছে, সেটা অবশ্যই মেনটেন করতে হবে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। এরকম বলা যাবে না আমি তো এই দোষটা করে ফেলছি বা এই কাজটা করে ফেলছি আমি জানতাম না। এটা আপনার দায়িত্ব জেনে নাও। কমপ্লায়েন্স এনশিওর করতে হবে। খেয়াল করেন, মানে এই কথাগুলি মানে খুবই ইম্পর্টেন্ট। সব ফর্মাল প্রসিডিউর করবেন। কস্টের যত খরচ করেন যাই করেন না কেন অলওয়েজ ট্রাই করবেন ফর্মাল প্রসিডিউরে যেতে। নাহলে কিন্তু আপনি জাস্ট দেখা যাবে 10 টাকা 20 টাকা বা 1000 টাকার জন্য আপনি বিপদে পড়ে গেছেন। ঠিক আছে, তো সেটা আসলে কমপ্লায়েন্স এনশিওর করতে হবে। আর আমরা যখন এস্টিমেট করব সেটা হচ্ছে আগের লেসন লার্নটা আমাদেরকে হেল্প করবে। আর আমরা যখন কাজ করতে থাকবো তখন আসলে আমাদের প্রজেক্টের লেসন লার্ন, কারেন্ট প্রজেক্টের লেসন লার্ন আমাদেরকে হেল্প করবে এস্টিমেশনে। তাহলে এস্টিমেট কস্টে আমরা কি করতেছি, এটা আসলে যে ওই প্রথম প্রসেসটার ডেসক্রিপশন আসলে যেটা আমরা দেখেছিলাম এস্টিমেট কস্ট, এই যে বহুবচন, তার মানে প্রতিটা ওয়ার্ক প্যাকেজের অ্যাক্টিভিটির আমরা কস্ট এস্টিমেট করব। ঠিক আছে, এখন কস্ট এস্টিমেট হয়ে গেল, এরপর আমরা কোথায় যাচ্ছি, বাজেট এস্টিমেটে যাচ্ছি। তার মানে কি এখন সবগুলো কি করতে হবে, এগ্রিগেট করতে হবে। খেয়াল করেন, এই যে আমাদেরকে এগ্রিগেট করতে হবে সব এস্টিমেশনগুলো, করলে আমরা টোটাল প্রজেক্টের বাজেট পেয়ে যাব। এবং যখন প্রজেক্টের বাজেট হয়ে যাবে তখন সেটাকে আমরা কি করব, বেসলাইন করব, যেটা অ্যাপ্রুভ ভার্সন অফ দ্য টোটাল প্রজেক্ট বাজেট। এবং সেটার উপরে কিন্তু আমরা কস্ট পারফরমেন্স মেজার করব এবং কন্ট্রোল করব। ঠিক আছে, সো আমরা এই প্রসেস থেকে পাচ্ছি কস্ট বেসলাইন। সো কস্ট বেসলাইনের ডেফিনেশন আছে, এই ডেফিনেশনগুলো মোটামুটি সেম। স্কোপ বেসলাইনের ডেফিনেশন, শিডিউল বেসলাইনের ডেফিনেশন, কস্ট বেসলাইনের ডেফিনেশন কিন্তু একই জিনিস। এটা হচ্ছে cost baseline is the approved version, always মনে রাখতে হবে this is approved by the management, approved by the sponsor। হ্যাঁ, এবং once it is approved এটা আসলে আর সহজে চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করতে গেলে অবশ্যই ফর্মাল প্রসিডিউরে যেতে হবে। এবং আরেকটা খেয়াল করেন, এই ডেফিনেশনের মধ্যে কিন্তু একটা জিনিস আছে দেখছেন, টাইম ফেজড প্রজেক্ট বাজেট। টাইম ফেজ প্রজেক্ট বাজেট মানে কি, কি মনে হয় টাইম ফেজ প্রজেক্ট বাজেট? এবং তারপর বলা আছে এক্সক্লুডিং এনি ম্যানেজমেন্ট রিজার্ভ। টাইম ফেজ মানে কি, আমরা ধরেন একটা প্রজেক্টে বাজেট হচ্ছে $5 মিলিয়ন, এমন কোন উদার অর্গানাইজেশন আছে যারা প্রজেক্ট ম্যানেজারকে প্রথম দিনেই $5 মিলিয়ন দিয়ে দিবে? যে আপনি তো প্রজেক্ট ম্যানেজার, যান আপনার অ্যাকাউন্টে $5 মিলিয়ন দিয়ে দিলাম, প্রজেক্ট করেন, প্রজেক্টটা 2 বছরের। এভাবে কি ফাইন্যান্স হয় প্রজেক্টে, না কিভাবে হয়? তখন কিভাবে হয়? হ্যাঁ ভাই, এটা অবশ্যই হচ্ছে টাইম টু টাইম, মানে একটা হয়তোবা স্টেজ শেষ করার পরে একটা পার্শিয়াল পেমেন্ট বা ইনিশিয়াল একটা পেমেন্ট হয়ে তারপর একটা স্টেজ শেষ হওয়ার পরে আরেকটা পেমেন্ট, এইভাবে স্টেপ বাই স্টেপ হয়। তো এটাই হয়তোবা টাইম ফেজ। এটা হচ্ছে আমাদের টাইম ফেজ, মানে বেসলাইনে কিন্তু আমরা নরমাল টাইম ফেজ থাকে যে কোয়ার্টার 1 এ এত টাকা লাগবে, ম্যানেজমেন্টও জানতে চায় কোয়ার্টার 2 তে এত, সেভাবে ম্যানেজমেন্ট কিন্তু টাকা অ্যারেঞ্জ করে। বা আপনি হয়তো ফাইন্যান্সটা ব্যাংক থেকে আসছে, ফান্ডটা কোথায় থাকবে আসবে সেটা কিন্তু অনেক সময় সেটা কিন্তু আমরা বেসলাইনে বলে দিই যে ফান্ডটা কোথায় থেকে আসবে। ধরেন কিছু ফাইন্যান্স ব্যাংক থেকে হবে, কিছু ফাইন্যান্স আপনার শেয়ার হোল্ডারদের ইকুইটি থেকে হবে। বা আবার যদি গভর্নমেন্ট প্রজেক্ট হয় দেখা যাবে যে বাংলাদেশ গভর্নমেন্টের শেয়ার হচ্ছে 30% ফান্ড দিবে, আবার another 50% হয়তো ওয়ার্ল্ড ব্যাংক দিবে, আর বাকি 20% হয়তো এডিবি দিবে। এই যে ফান্ডিং কোথা থেকে হচ্ছে এটাও কিন্তু কস্ট বেসলাইনের পার্ট। এবং কখন দেওয়া হবে সেটা কিন্তু আমরা যখন বেসলাইনটা শো করি তখন আমরা দেখাই ম্যানেজমেন্ট, এবং সেইভাবে কিন্তু টাকাটা রিলিজ হয়। ঠিক আছে, এবং এইটার আমরা এই যে কস্ট বেসলাইন থেকে আমরা রিপ্রেজেন্ট করি এস কার্ভ দিয়ে। আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করবো, এস কার্ভ দিয়ে। আচ্ছা, এখন ডেফিনেশন আমরা দেখলাম, লেটস মুভ নেক্সট স্লাইড। আচ্ছা, এইটা দেখেন, আমরা এই ফিগারটা খুবই চমৎকার একটা ফিগার ডান সাইডে, যে কিভাবে আসলে আমরা প্রজেক্ট বাজেট করি। তো তার আগে আমি একটু হোয়াইট বোর্ডে যাই এবং আমি দুইটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে ম্যানেজমেন্ট রিজার্ভ এন্ড কন্টিনজেন্সি রিজার্ভ। মানে আমরা যখন বাজেট করি তখন অনেকেই জানেন গভর্নমেন্টের কিন্তু সব প্রজেক্টে এই দুইটা রিজার্ভ থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল রিজার্ভ, একটা হচ্ছে আমার মনে হয় সুবোধ আপনি জানেন, একটা হচ্ছে ফিজিক্যাল কন্টিনজেন্সি, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্টিনজেন্সি।
এবং এটা একদম বলাও আছে যে কত পার্সেন্ট হবে গভর্নমেন্টের যখন তারা ডিপিপি তৈরি করে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফর্মা, তখন কিন্তু এই যে মোস্ট প্রবাবলি ফিজিক্যাল ইয়ার জন্য একটার জন্য আছে 1%, আর একটার জন্য আছে 1.5%। আপনি হয়তো ভাবতে পারেন যে এত কম কেন। হ্যাঁ, যে রিজার্ভ গুলো, রিজার্ভ মানে কি? রিজার্ভ মানে হচ্ছে, আমি এখানে দেখতেছি দেখেন, রিজার্ভ তার মানে কি আসলে বাফার রাখা। হ্যাঁ, খুব সিম্পল যদি বলি বাফার রাখা। আমি যে বললাম যে এত টাকা লাগবে, এত টাকা হবে, আমরা কি করি আনওয়ান্টেড সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য রিজার্ভ রাখি বা বাফার রাখি। সেটা সব জায়গায় আসলে করা হয় এবং সেটা শুধু কস্ট না, একটা জিনিস খেয়াল করে, এটা কিন্তু শুধু কস্টের ব্যাপার না, আমরা টাইমের ক্ষেত্রে রিজার্ভ রাখি না? যে কাজটা 1 মাস বলা হচ্ছে যে 1 মাস লাগবে, আমরা কি অ্যাবসলিউট 1 মাস রাখি? আমরা কিন্তু সে 10% বা 5% সময় বেশি রাখি, যাতে আসলে যদি কোনো কারণে স্লিপ হয়, কোনো রিস্ক আসে, কোনো আনওয়ান্টেড সিচুয়েশন হয়, যাতে আমরা ওই এডিশনাল টাইমটা কভার করতে পারি। সেই ব্যাপারটাকে আমরা রিজার্ভ বলতেছি। স্পেশালি কস্টে এটা সবচেয়ে বেশি ম্যানেজ করা হয়। হ্যাঁ, এবং সব বাজেটেই আসলে এরকম রিজার্ভ রাখা হয়। কেন রিজার্ভ রাখা হয়? দুইটা কারণে। সেখান থেকে আসলে ডেফিনেশনটা আসছে। একটা হচ্ছে কন্টিনজেন্সি রিজার্ভ, কন্টিনজেন্সি তার মানে কি বাংলা কি এটার? একটা হচ্ছে ম্যানেজমেন্ট রিজার্ভ, আমি ম্যানেজমেন্ট না লিখে এমজিটি লিখলাম, ম্যানেজমেন্ট রিজার্ভ। কন্টিনজেন্সি রিজার্ভ মানে কি আপদকালীন, না যদি কোনো বিপদ হয়, আপদ হয়, তাহলে হাউ ডু উই ফেস দ্যাট, তো সেটা হচ্ছে কন্টিনজেন্সি। এবং এইটা দুইটার মধ্যে পার্থক্য একটু খেয়াল করেন। আমি একটু অন্য কালারে যাচ্ছি। এটাকে আমরা বলি আননোন সিচুয়েশন। কোন একটা প্রজেক্টের নোন আননোন সিচুয়েশনকে হ্যান্ডেল দেওয়ার জন্য, নোন আননোন মানে কি, মানে জানি এটা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে আর কি। নোন আননোন, জানা অজানা। আমরা জানি এটা ঘটতে পারে কিন্তু ঘটবে কিনা বলতে পারছি না, জানা অজানা বাংলা আর কি। সো নোন আননোন সিচুয়েশন, সেটাকে হ্যান্ডেল দেওয়ার জন্য আমরা কন্টিনজেন্সি রিজার্ভ রাখি। ঠিক আছে? আর এই পাশে যদি আসি, আমি এই ডান দিকে যদি আসি, তাহলে আমরা কি করি দেখেন, আমরা আসলে আননোন সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য, আননোন মানে কি বাংলায় কি হয়? অজানা সিচুয়েশন নাকি? সো দেখেন, আমি একটা এক্সাম্পল দিই তাহলে বোঝা যাবে। ধরেন আমরা মানে ধীরে ধীরে আমাদের দেশের ইন্টিগ্রিটি বাড়ছে, তাই না? মানুষ তো বোধহয় সেদিন এই যে সলিমুল্লাহ খান স্যারের কথা শুনতেছিলাম, আপনার বক্তৃতা শোনেন ডক্টর সলিমুল্লাহ খানের? ভাইয়া শুনি মাঝে মধ্যে, হ্যাঁ অনেক ভালো বলে আর কি, অনেক ভালো বলে, খুবই ভালো লাগে। মানে যাই শুনি ভাইয়া এখনো মডারেট বলে না, এখনো মডারেট বলে না। মানে যাই শুনি মনে হয় যে শুরু করলে শেষ না করলে আসলে শেষ করা ওঠা যায় না আর কি, এরকম একটা ব্যাপার হয়ে যায়। উনি যাই হোক, গতকালকে বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় নাই। সেইটাই, মানে আহমেদ সাফার ফ্যান না, ওই যে তুমি যে বইটা দিলে না, কি যেন গাভী বৃত্তান্ত। হ্যাঁ হ্যাঁ, দারুণ বই ভাইয়া। হ্যাঁ পড়ছি, মানে উনি তো আবার আহমেদ সাফা ছাড়া কোনো কথাই বলতে চায় না। আমি আবার খুঁজে দেখছিলাম এটা আসলে কোন ভিসি কে নিয়ে এটা উনি লিখছে, এটা ট্রেস করা যায় না, এমনি লিখছে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনারা আহমদ সাফার কিন্তু অনেক চমৎকার চমৎকার বই আছে, হ্যাঁ আপনারা পড়তে পারেন খুবই। আচ্ছা, আমরা তাহলে আননোন সিচুয়েশন, তাহলে নোন আননোন, যেমন ধরেন আমরা ঠিক করলাম যে আমাদের ইন্টিগ্রিটি বাড়ছে এবং আমরা খেয়াল আছে আমাদের যখন আগে আমরা দেখতাম, মানে আমরা এই ঢাকা শহরে আসার পরে যেটা আমাদের এক্সপিরিয়েন্স, যে বর্ষাকালে দেখবেন যে খালি রাস্তা কাটাকাটি হয়, আগে খুব দেখছি। হ্যাঁ, তাহলে কি হয় দেখেন, মানে কাজ অর্ধেক দিন বন্ধ, তারপরে রাস্তা তো কনস্ট্রাকশন ভালো হচ্ছে না, এই রাস্তা তারপর পরে 6 মাস পরে আবার দেখবেন যে ভেঙে গেছে। সো এটাই বিজনেস, এটাই আমাদের উন্নতি আর কি। সো ধরেন আমাদের ইন্টিগ্রিটি বাড়ছে, আমরা অনেক সৎ হয়ে গেছি। আমরা চিন্তা করলাম যে আমাদের যে সময় বৃষ্টি কম হয়, আমাদের ওয়েদার ফোরকাস্ট থেকে ক্লাইমেটের নেচার দেখে আমরা বললাম যে আমরা আসলে শীতের সিজন থেকে আমরা বৃষ্টির মৌসুম শেষ হলে শীতের সিজনে আমরা শুরু করবো হচ্ছে কনস্ট্রাকশন, মানে স্পেশালি গভর্নমেন্টের এই বড় বড় গাছগুলা। তো তাহলে আমরা ধরেন তারপরে কি আছে, বৃষ্টির চান্স আছে না শীতের দিনে? ধরেন যে আমাদের বাংলাদেশে বৃষ্টির চান্স 6% বা 2-3%, আমি জানি না কত পার্সেন্ট। তা আপনি সেটাকে নিয়ে আসলেন গণনার হিসাবের মধ্যে, নিয়ে আসে 6% যদি আপনি কি রাখলেন, কন্টিনজেন্সি রিজার্ভ রাখলেন, কারণ ওটা আপনার নোন আননোন, জানেন না যে বৃষ্টি হবে কিনা, কিন্তু যদি হয় তাহলে কত পার্সেন্ট হবে? 6% হবে। ঠিক আছে, আপনি অলরেডি জানেন।
সো সেই সিচুয়েশনের জন্য হয়তো আপনি একটা কন্টিনজেন্সি ফান্ড রেখে দিলেন, যে ওইটা আসলে আমরা ওটা ইউজ করবো ওখান থেকে আমাদের প্রজেক্টে। আর আননোন কি, ধরেন আপনি সেই প্রজেক্টটা শুরু হয়ে গেছে, হঠাৎ করে কি হলো, বাংলাদেশে কথা নেই বার্তা নেই তুষারপাত হলো, এবং আমরা প্রথম বাংলাদেশে দেখলাম যে 10 ইঞ্চি তুষারপাত হয়ে গেছে, আমরা রাস্তায় হাঁটতে পারতেছি, তাহলে কি হবে? প্রজেক্টে হ্যাপার্ড হবে না? সবকিছু ফিল আপ হয়ে যাবে। এই সিচুয়েশনটাকে আমরা বলতেছি আননোন সিচুয়েশন, যেটা কারো সিম্পল ভাবে বললে বলা যায় অ্যাক্ট অফ গড, বা এটা আরেকটা টার্ম আছে, আরেকটা টার্ম যেটা আমরা ইয়াতে ইউজ করি, কন্ট্যাক্টে ইউজ করি। কারো কি জানা আছে? কন্ট্যাক্টে একটা শব্দ ইউজ করি আমরা, অ্যাক্ট অফ গডকে। শব্দটা কি? আমারও তো মনে আসছে, কারো মনে আছে? প্রতিটা কন্ট্যাক্টে ম্যান্ডেটরি একটা পার্ট থাকে, মনে আসছে। সো যাই হোক, আমি পরে বলবো অ্যাক্ট অফ গড। সো তার মানে কি, যেটা আসলে আমাদের হাত নেই, আমরা বুঝতে পারি না যে হবে কি হবে না, আননোন সিচুয়েশন, সেটার জন্য আসলে আমরা ম্যানেজমেন্ট রিজার্ভ রাখি। ঠিক আছে, এখন দেখেন আরো একটু সামনে যাচ্ছি আমি। আননোন সিচুয়েশন ইজ পার্ট অফ কস্ট বেসলাইন। মনে রাখেন, কস্ট বেসলাইনের পার্ট, ইনক্লুসিভ অফ কস্ট বেসলাইন, কিন্তু ম্যানেজমেন্ট রিজার্ভ ইজ নট পার্ট অফ কস্ট বেসলাইন। কস্ট বেসলাইন মানে বুঝছি আমরা যে বাজেট করে ফেললাম সব এগ্রিগেট করে, তার মধ্যে এই কন্টিনজেন্সি রিজার্ভ থাকবে কিন্তু ম্যানেজমেন্ট রিজার্ভ থাকবে না। এখন দেখেন, এরপরে এটা 1 নম্বর বললাম, 2 নম্বর ক্যাটাগরি এটা বললাম। 3 নম্বর ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে কন্টিনজেন্সি রিজার্ভ ইউজ করার জন্য প্রজেক্ট ম্যানেজারের ডিসক্রিশন আছে। প্রজেক্ট ম্যানেজার ইজ অথরাইজ, ইফ দ্যাট সিচুয়েশন হ্যাপেন্স হি ক্যান ইউজ দ্যাট ফান্ড। ঠিক আছে, ডিসক্রিপশন আছে, তার পারমিশন আছে এটা ইউজ করার কস্ট বেস লাইন কন্টিনজেন্সি রিজার্ভ। কিন্তু ম্যানেজমেন্ট রিজার্ভ পিএম এর কোনো অথরিটি নাই। ঠিক আছে, এবং এই বাজেটটা আপনি পেয়ে যাবেন প্রজেক্টের সাথে, কিন্তু এই বাজেটটা যদি পেতে চান প্রতিটা সিচুয়েশনে ইউ হ্যাভ টু গো টু ফর ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল। ম্যানেজমেন্ট যদি সিচুয়েশন বুঝে অ্যাপ্রুভ দেয় তাহলে ইউ ক্যান গেট দ্য বাজেট, otherwise you will not get that budget. That's why it is known as management reserve. বুঝতে পারছি আমরা দুইটার পার্থক্য? I think so, হ্যাঁ? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, না থাকলে আমরা চলে যাচ্ছি এখানে। এখন দেখেন চমৎকার ফিগারটা দেখি আমরা, যে কস্ট বেসলাইন আসলে কিভাবে তৈরি হয়। এই ফিগারটা থেকে পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে। এই পরীক্ষাটা পিএমওকে সুন্দরভাবে আছে, স্টুডেন্ট ম্যানুয়ালেও আছে। এই ফিগারটা আপনাকে পড়তে হবে বোঝার জন্য রাইট থেকে লেফটে। বুঝতে পারছি? রাইট থেকে লেফটে। দেখেন প্রথমে আমরা কি করি দেখেন, খেয়াল করেন। প্রতিটা ওয়ার্ক প্যাকেজের, এটা হচ্ছে ওয়ার্ক প্যাকেজ, হ্যাঁ, প্রতিটা ওয়ার্ক প্যাকেজের আমরা তার আন্ডারে যতগুলো অ্যাক্টিভিটি আছে তার সবগুলোর কস্ট এস্টিমেট বের করি। বের করে ওই যে 3টা বা একটা ওয়ার্ক প্যাকেজে ধরেন 3টা 4টা 5টা 4টা ধরেন অ্যাক্টিভিটি আছে, তাহলে প্রতিটা অ্যাক্টিভিটির আমরা কি বের করলাম? কস্ট এস্টিমেট বের করলাম বেসড অন তার টাইমিং এবং রিসোর্স অনুযায়ী। করার পরে যদি কোনো কন্টিনজেন্সি রাখতে হয় এই ওয়ার্ক প্যাকেজ লেভেলে, যেটা আসলে অ্যাক্টিভিটিকে মানে আপৎকালীন কোনো সমস্যার জন্য আপনি যদি রাখেন, তাহলে সেই কন্টিনজেন্সি রিজার্ভটাকে আপনি এর সাথে অ্যাড করে ফেলবেন। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম? ওই ওয়ার্ক প্যাকেজটার কস্ট এস্টিমেট পেয়ে গেলাম, পাইছি সব যোগ করে। ওই ওয়ার্ক প্যাকেজটার আন্ডারে যত আছে সবগুলোর আমি কি পেয়ে গেলাম? এস্টিমেট পেয়ে গেলাম। এবং কি পেয়ে গেলাম? কন্টিনজেন্সি রিজার্ভের এস্টিমেশন পেয়ে গেলাম, যেটা এখান থেকে আমরা পাইছি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ওয়ার্ক প্যাকেজ লেভেলের, হ্যাঁ, তার মানে একটা প্রজেক্টের আন্ডারে কি থাকে? কন্ট্রোল অ্যাকাউন্ট থাকে, তার আন্ডারে অনেকগুলো ওয়ার্ক প্যাকেজ থাকে। তাহলে আমরা সব ওয়ার্ক প্যাকেজের এস্টিমেট পেয়ে গেলাম এবং সব ওয়ার্ক প্যাকেজের কন্টিনজেন্সি রিজার্ভ পেয়ে গেলাম। কিসের? এই একটা কন্ট্রোল অ্যাকাউন্টের পেয়ে গেলাম। এবার আরেকটা কন্ট্রোল অ্যাকাউন্টের ওয়ার্ক প্যাকেজ এবং তার আন্ডারের সমস্ত কিছু আমরা আবার পাবো এখান থেকে, রাইট? সেইভাবে যদি আমার 3টা বা 4টা কন্ট্রোল অ্যাকাউন্ট থাকে, তাহলে আমি কিন্তু সব যোগ করে সব কন্ট্রোল অ্যাকাউন্টসের বাজেট পেয়ে যাচ্ছি। এবং সব কন্ট্রোল অ্যাকাউন্ট যদি যোগ করি, আপনাদের মনে আছে তো ইয়ার ছবিটা, ওই যে তানভীর খুব সুন্দর একটা ফিগার দিয়েছিল। তাহলে কন্ট্রোল অ্যাকাউন্ট 1, 2, 3 যদি 3টা যোগ করে ফেলি, তাহলে আমরা কি পাচ্ছি? সব কন্ট্রোলার যোগ করে এটা পাচ্ছি। তার মানে কি? দিস ইজ কস্ট বেস লাইন।
এবং কস্ট বেসলাইনের মধ্যে কি আছে? বাজেট কস্ট আছে, এর সাথে আবার কি আছে? কন্টিনজেন্সি রিজার্ভও কিন্তু আছে। সো এটা হচ্ছে আমাদের কি কস্ট বেসলাইন। আর এর সাথে ম্যানেজমেন্ট রিজার্ভ যদি যোগ করেন, যেটা আমি বলছিলাম কস্ট বেসলাইনের পার্ট না, তাহলে আমরা পাবো প্রজেক্ট বাজেট। সবাই বুঝতে পারছি? তার মানে পিএম বকে আসলে আমরা ট্রেডিশনালি আমাদের ইন্ডাস্ট্রিতে বা সব জায়গাতে আমরা প্রজেক্ট বাজেট বা কস্ট বেসলাইন একই কথা বলি, কিন্তু পিএম বকে কিন্তু প্রজেক্ট বাজেট এবং কস্ট বেসলাইনের মধ্যে ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? প্রজেক্ট বাজেট ইকুয়াল টু কি কস্ট বেসলাইন প্লাস ম্যানেজমেন্ট রিজার্ভ। ঠিক আছে? কারণ ম্যানেজমেন্ট রিজার্ভের উপর আপনার কন্ট্রোল নাই। এটা আসলে যদি সিচুয়েশন হয় ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করে, দেন ইউ ক্যান ইউজ দ্যাট মানি। বুঝতে পারছি? আমাদের কাজ তাহলে কি হবে? প্রজেক্ট ম্যানেজার কাজ কোথায় কি নিয়ে হবে? ম্যানেজমেন্ট রিজার্ভের দিকে তাকিয়ে থাকবেন নাকি কস্ট বেসলাইনে আপনার আলটিমেট বাজেট? কস্ট বেসলাইনেই কাজ করতে হবে। হ্যাঁ, ওইটাই কিন্তু আমাদের মেইন ফোকাস। ওটার উপর বেস করে আমাদের পারফরম্যান্স, আমাদের সবকিছু হতে থাকে। সো দেখেন এই ফিগারটা হচ্ছে খুবই চমৎকার একটা ফিগার, এবং এইভাবে আসলে আমরা প্রজেক্টের ধাপে ধাপে আমরা প্রজেক্টের বাজেট ক্যালকুলেট করি, যেটা আমি আপনাদের একটা ক্লাসের আগে দেখাইছিলাম যে কিভাবে আমরা এগ্রিগেট করে বটম থেকে টপে গিয়ে ক্যালকুলেট করি। এটা এখানে এইভাবে হরিজন্টালি দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম যে কিভাবে কস্ট বেসলাইন তৈরি করে। এখন ইন্টারেস্টিংলি কস্ট বেসলাইনের একটা চমৎকার ফিগার ছিল যেটা দেয় নাই, সেটা আমার মনে হয় স্টুডেন্ট ম্যানুয়াল তো আছেই, পিএম বক থেকে আমি আপনাদেরকে দেখাই। এটা আমার দেখাটা খুব ইম্পর্টেন্ট এবং বোঝাটাও দরকার। দেখি এখানে আছে কিনা, যদি স্টুডেন্ট ম্যানুয়াল আছে তাহলে স্টুডেন্ট ম্যানুয়াল থেকে দেখাবো। স্টুডেন্ট ম্যানুয়াল আছে কিন্তু যে আগে পরে আছে টপিকটা। হ্যাঁ, কেন আছে সেটা আপনি বলে দিচ্ছি, যেহেতু রিসেন্টলি চেঞ্জ করছে। এই যে ফিগারটা আমরা দেখলাম, তারপরে এই যে এই ফিগারটা মিসিং। হ্যাঁ, ফিগারটা মিসিং। এই ফিগার থেকে কিন্তু আপনার হটস্পট টাইপ একটা প্রশ্ন আসতে পারে। ভাই আসতেছে না কিন্তু ভাইয়া। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কোন ফিগার কি দেখাচ্ছেন? দেখাচ্ছি কিন্তু শেয়ার হয়নি বোধহয় ওইটা। আচ্ছা হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে স্টুডেন্ট ম্যানুয়ালে এবং পিএম বকে কিন্তু পেজ নাম্বার 255 এই ফিগারটা আছে কস্ট চ্যাপ্টারে। এই ফিগারটাকে আমরা বলি এস কার্ভ। হ্যাঁ, যে কোনো প্রজেক্টের বাজেটকে যদি আপনি টাইমের সাথে, এই যে হরিজন্টালের টাইম, হরিজন্টাল দেখতেছি আমরা টাইম, আর এদিকে দেখছি কিউমুলেটিভ কস্ট। সো যদি আমরা যে কোনো প্রজেক্টে যদি আমরা এরকম টাইমের সাথে কত খরচ হবে, হ্যাঁ, যেটা আমরা বাজেট করলাম, সেটা যদি আমরা ড্র করি কিউমুলেটিভ ভ্যালু, কিউমুলেটিভ কস্ট, তাহলে আসলে আমরা এরকম পাই, এস এর মতো পাই শেপটা। সেজন্য এটাকে বলা হয় এস কার্ভ। এটা একটু খেয়াল রাখেন, আপনাদের সব জায়গায় এটা আছে, পিএম বকে আছে, স্টুডেন্ট ম্যানুয়ালে আছে এবং প্রেজেন্টেশন স্লাইডেও আছে, যে আমরা কস্ট বেসলাইনকে অনেক সময় এস কার্ভ বলি। যেহেতু কি হয়, প্রজেক্টের শুরুর দিকে কস্ট কম থাকে, এক্সিকিউশনে কস্ট বাড়তে থাকে, আবার শেষের দিকে কমে যায়। এই জন্য জেনারেলি এরকম এস এর মতো শেপ নেয়। প্রায় সব প্রজেক্টেরই যদি আপনি ড্র করেন তাহলে এরকম এস কার্ভ পাওয়া যায়। সো এটা হচ্ছে আমাদের কি কস্ট বেসলাইন। এর সাথে আসলে আমরা অ্যাকচুয়াল কস্টের ড্র করি, এর সাথে যে কত খরচ হচ্ছে প্রতি মাসে বা প্রতি কোয়ার্টারে। এটা যদি ড্র করেন নিচের দিক দিয়ে যদি যায়, তাহলে কি ভালো না খারাপ? নিচ দিয়ে যদি যায় আপনার অ্যাকচুয়াল এক্সপেন্ডিচারটা, তাহলে ভালো না খারাপ? ভালো। আর যদি উপর দিয়ে যায় তাহলে খারাপ। আবার খুব নিচ দিয়ে যাচ্ছে এবং নিচ দিয়ে শেষ হয়ে গেল, তার মানে আপনার ইনএফিসিয়েন্সি, আপনি ভালো এস্টিমেট করতে পারেন নাই। মানে আপনি বাজেট চাইছেন এত আর আপনার খরচ হচ্ছে এত, সেটা কিন্তু আসলে মানে খারাপ চোখে দেখা হয়। সো এটা হচ্ছে আমাদের এস কার্ভ, দেখেন, যেটাকে আমরা বলতেছি কস্ট বেসলাইন। অলরাইট, এইটা খেয়াল করছেন যে এখানে স্টার আছে না, স্টার কেস, এই যে বিভিন্ন পয়েন্ট। এবারে কি বলা হচ্ছে? ফান্ডিং রিকোয়ারমেন্টস। তার মানে এই যে আমরা একটু আগে বললাম যে টাইম ফেজড ভ্যালু কে কস্ট বেসলাইন বলি। তার মানে এই সময় আমাদের কত বাজেট লাগবে, এই সময় কত বাজেট লাগবে, এই সময় কত বাজেট লাগবে, এই সময় কত বাজেট লাগবে, সেটা হচ্ছে টাইম ফেজ। সেটাও আসলে ম্যানেজমেন্ট জানতে চায়। ঠিক আছে, সেই স্টার কেসটা হচ্ছে আপনার টাইম ফেজ, যে কখন আসলে আপনার ফান্ডিং লাগবে। আর এখানে দেখেন এই যে বিএসসিটা কি, বিএসসি এর মানে হচ্ছে বাজেট এট কমপ্লিশন। কি বললাম? বাজেট এট কমপ্লিশন। তার মানে হচ্ছে আমার এই প্রজেক্টটা শেষ করতে টোটাল কত বাজেট লাগবে, যেটা আসলে আমাদের কস্ট বেস দেয়, সেটা হচ্ছে বিএসসি।
এটা নিয়ে আমাদের কিন্তু অনেক অঙ্ক-টঙ্ক করবো আমরা আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট পরে করবো। সো মনে রাখি আমরা এটা হচ্ছে আমাদের মেইন বাজেটটা, যেটা কস্ট বেস লাইন, বিএসি, বাজেট এট কমপ্লিশন। তার মানে আমাদের প্ল্যান অনুযায়ী প্রজেক্টটা শেষ করতে আমাদের কত কস্ট লাগবে। এখন আমাকে বলেন, এই যে আমরা একটা সিনারিও দেখতেছি, এই যে ডট 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 লাইন, এটা কি প্র্যাকটিক্যালি প্রজেক্টে কি পরিমাণ খরচ হয়েছে আর কি? হ্যাঁ, অ্যাকচুয়াল কস্ট, অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার, এটার কি অবস্থা বলেন তো? এটা কি বিএসসি তে শেষ করতে পারছি আমরা? এক্সিট করে কোথায় গেছে? এবং দেখেন এটা ইমপ্যাক্ট কি শুধু প্রজেক্টের বাজেটে পড়ছে, টাইমে পড়ে নাই? আমাদের টাইম ছিল কিন্তু এখানে শেষ করে ফেলবো, কিন্তু আলটিমেটলি কিন্তু বাজেট তো কি হয়েছে, ওভারশুট হয়ে গেছে। কি পরিমাণ? একটু পরিমাণ, এবং টাইমও কিন্তু ওভারশুট হয়ে গেছে। এই বাজেটটা কোথায় পাবেন এখন? এই বাজেটটা কোথায় পাবেন? আপনার কাছে আছে? ম্যানেজমেন্ট That's why I have to go to management to get this fund. ঠিক আছে, ম্যানেজমেন্ট রিজার্ভ থেকে পাই। ফিগারটা বুঝতে পারছি আমরা? ফিগার এই টাইপের কোন একটা ফিগারে অবশ্যই একটা প্রশ্ন পরীক্ষা পাবেন। ঠিক আছে, আপনাকে হয়তো বলবে যে আসলে কোন জায়গায় বিভিন্ন সিনারিও থাকবে, তারপর বেস করে আসলে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে বা অপশনে সিলেক্ট করে দিতে হবে। এখানে হয়তো এ বি সি ডি লেখা থাকবে, এ বি সি ডি কোনো জায়গায়। দেখেন এই পর্যন্ত কিন্তু কি ছিল, আমাদের কিন্তু এক্সপেন্ডিচারটা কন্ট্রোল ছিল, রাইট? সো লাস্টে গিয়ে কিন্তু এটা মানে এক্সিট হয়ে গেছে। সো আপনাকে আসলে থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট অলওয়েজ কন্টিনিউয়াস ফোকাস থাকতে হবে যে আসলে যাতে বাজেট এরকম না করে। অবশ্য বিভিন্ন কারণে হতে পারে, হয়তো ম্যাটেরিয়ালের কস্ট বেড়ে গেছে, এই যে কোভিড সিচুয়েশন, কোনো কাজ করা যাচ্ছে না, পরে টাইম শুট করছে, টাইম শুট করার মানে আসলে বাজেটও বেড়ে যাওয়া। সো নানান কারণ আসলে হতে পারে। সো আপনাকে সিম্পলি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে কোন জায়গায় প্রবলেম আছে। সো আসলে এই পয়েন্টে প্রবলেম আছে যেখানে আসলে সেটা ইয়েতে চলে যাচ্ছে। আচ্ছা ভাই, এইখানে ওই যে কস্ট বেসলাইন যে লাইনটা, হ্যাঁ, কস্ট বেসলাইন লাইনটা দেখছি হলো ফান্ডিং রিকোয়ারমেন্টস এর প্রতিটা ইন্টারসেকশনে কানেক্ট হয়ে গেছে, বাট শেষের দিকে যে সেটা লাস্ট রিকোয়ারমেন্টস থেকে দূরে সরে গেছে। তো এইটার কারণ কি? সেটা তো আর ইয়ে পাচ্ছে না, কারণ সে তো শেষ করতে পারে না সেই সময়। মানে এই ফান্ডিং গুলা, এই যে এখানকার যে ফান্ডিং দেখছি, এটা আসলে তো আমাদের প্ল্যান অনুযায়ী পাচ্ছি না আসলে, অন্য সময় পাবো। কারণ এটা আমি অলরেডি যে ওভারশুট করে ফেলছে, মানে প্ল্যান অনুযায়ী যেতেই পাই নাই, ফলে এখন ডিফারেন্স সিনারিও চলে আসছে এই জায়গায়। ঠিক আছে, অলরাইট, আমি এখন আবার প্রেজেন্টেশন স্লাইডে চলে আসছি, দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে না? এটা হচ্ছে বাজেট চ্যালেঞ্জ। বাজেট চ্যালেঞ্জ কিন্তু একটা নতুন টপিক, যেটা আসলে পিয়াম্বাকেও আগে মেনশন ছিল না। এই প্রেজেন্টেশন স্লাইডে আছে, স্টুডেন্ট ম্যানুয়ালে আছে। ফলে বাজেট চ্যালেঞ্জকে কিন্তু আপনাকে, আমার মনে হয় পরীক্ষা প্রশ্ন আসবে সিচুয়েশনাল বেস, ডাইরেক্টলি প্রশ্ন আসবে না। মানে আপনাকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে আর কি। বাজেট দেখেন না, যে দেখেন আমাদের কিন্তু আগের ফিগারটাতে যেটা দেখলাম, আমরা খুবই কন্ট্রোল ছিলাম, কিন্তু একটা স্টেজে গিয়ে আবার ফায়ার করছে, এটা ওভারশুট হয়ে গেছে। সো নানান ধরনের বাজেট চ্যালেঞ্জ আসতে পারে। তো সেইটাকে আসলে আপনাকে অলওয়েজ সেটা খেয়াল রাখতে হবে, এবং সেটা কিভাবে ম্যানেজ করবেন তার প্ল্যানও থাকতে হবে। যেমন নিউ চেঞ্জ আসলো, নতুন রিস্ক চলে আসলো, ঠিক আছে? তারপর দেখেন যে চেঞ্জ টু কস্ট এস্টিমেটস রিজাল্টিং ফ্রম ইকোনমিক ফ্যাক্টরস, ইকোনমিক ফ্যাক্টর কোনো চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, ইকোনমিক যে ফ্যাক্টরগুলো আছে, ডলার ভ্যালু বা ডেপ্রিসিয়েশন বা এরকম যে অনেক ইকোনমিক ভ্যালুগুলো আছে। তারপর হচ্ছে প্রকিউরমেন্ট কন্ট্রাক্ট মডিফিকেশনস হয়ে গেল, রিসোর্সের কস্ট বা ম্যাটেরিয়াল কস্ট বেড়ে গেল। এই বাজেট চ্যালেঞ্জগুলোকে কিন্তু আপনার মাথায় রাখতে হবে, এবং সেগুলোকে আপনি কিভাবে কপ আপ করবেন তার জন্য কিন্তু চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান থাকতে হবে, স্পেশালি কস্ট রিলেটেড। আর যেটা বলতেছিলাম যে আসলে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যখনই কস্টের চেঞ্জ হবে, এটা কোনো ইন্ডিপেন্ডেন্ট বিষয় না, যার কোনো জায়গায় ইম্প্যাক্ট হবে না, তাই না? শিডিউলে ইম্প্যাক্ট হবে, তার কোনো স্কোপে ইম্প্যাক্ট হবে, এবং আপনার ফান্ডিংয়ে ইম্প্যাক্ট হবে। যে আমরা আগের ফিগারে দেখতেছিলাম যে ফান্ডিং কিন্তু তখন অ্যাভেলেবল না, তার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে। আগে থেকে যদি আপনি ফোরকাস্ট করতে পারেন, তাহলে ইউ ক্যান কুইকলি স্টার্ট দ্য প্রসেসিং। নাহলে এই প্রসেসিং করতে কিন্তু সময় লাগবে। আচ্ছা, একটা টপিক আমরা পড়তেছি ফান্ডিং লিমিট রিকনসিলিয়েশন। এটা আসলে কস্ট এগ্রিগেট যে আমরা করতেছি, কস্ট মানে বাজেটিং করতেছি, ডিটারমাইন বাজেট, তার একটা টুল ফান্ডিং লিমিট রিকনসিলিয়েশন। খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি যে বাজেট চাবেন, ম্যানেজমেন্ট কি সেই বাজেট দিবে?
আপনি হয়তো হিসাব করে দেখালেন যে আমার $5.5 মিলিয়ন লাগবে, কিন্তু হয়তো ম্যানেজমেন্ট আগে থেকে অ্যাপ্রুভ করে রাখছে যে আপনার প্রজেক্টটা $4.5 বিলিয়ন। সো অনেক ক্ষেত্রে আপনাকে রিকনসাইল করতে হবে অ্যাভেলেবল ফান্ডের উপর বেস করে, এবং তার বাইরে যাওয়া যাবে না। সেটা হচ্ছে ফান্ডিং লিমিট রিকনসিলিয়েশন। হ্যাঁ, এটা একটা পার্সপেক্টিভ। আরেকটা হচ্ছে যে আপনি যে বাজেটটা করলেন অলওয়েজ ওইটার সাথে রিকনসাইল করতে হবে, ওটাকে যাতে এক্সিড করে না যাই আমরা। সো আপনার অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ প্রজেক্ট, ওয়ান্স বাজেট ইজ অ্যাপ্রুভ, আপনাকে কিন্তু আপনার এই লিমিটটাকে রিকনসাইল করতে হবে। এটা আমরা সবসময় করি আসবো, তাই না? বাজেটের কোনো যদি ওভার শুট হয়, কোথাও প্রবলেম হয়, তাহলে দেখবেন ম্যানেজমেন্ট সবকিছু দেখার আগে কি দেখে? হ্যাঁ, আপনি ওভারটাইম করতেছেন, আপনি সারাদিন কষ্ট করতেছেন, আপনার কোনো উইকডেজ নাই, উইকেন্ড নাই, এটা কিন্তু ম্যানেজমেন্ট কনসার্ন না। কনসার্ন হচ্ছে ওভারশুট হয়েছে কিনা বাজেট। যে এভরিথিং বয়েলস ডাউন টু কস্ট, আমি শব্দটা তখন খুঁজে পাচ্ছিলাম। হ্যাঁ, এভরিথিং বয়েলস ডাউন টু কস্ট। সো আপনাকে অলওয়েজ রিকনসাইল করতে হবে, ঠিক আছে? সো এই তো আমাদের অ্যান্টিসিপেট ফিউচার বাজেট চ্যালেঞ্জ, যেটা আমরা আগে দুটো স্লাইড দেখলাম, সেটার গাইডলাইনটা। আর বাজেটের যে আমরা দেখলাম ডিটারমাইন বাজেট কিভাবে করতে হয়, সেই প্রসেসের এটা এক্সপ্লেনেশন। পিএমবকে এটার এগেইনস্টে দেখবেন যে একটা চার্ট আছে আইটিটি, ঠিক আছে? একটা ফিগার আছে যে ইনপুটস কি কি, এগুলো হচ্ছে ইনপুটস, টুলস কি কি আমরা ইউজ করবো, এবং ফাইনালি আমরা বেসলাইন তৈরি করব, আউটপুট। সো আমাদের কি শেষ হলো? কস্ট শেষ হলো। এবার আমরা দেখি কস্ট চ্যাপ্টারে, দেখেন স্টুডেন্ট ম্যানুয়ালে যদি আমরা একটু আসি, স্টুডেন্ট ম্যানুয়ালে কস্ট চ্যাপ্টারে কোনো পরীক্ষা আছে কিনা? প্রতিটা চ্যাপ্টারের শেষে কিন্তু আপনি দেখবেন যে এস্টিমেট কস্ট প্রেজেন্ট করার কেস আছে একটা। এখানে আসলে আপনাদের সাথে আমি গত কয়েকটা ক্লাস আগে জিপ ফাইল একটা শেয়ার করছিলাম। এখানে এই সিনিয়রিটির উপর বেস করে ওই জিপ ফাইলে অনেকগুলো টেমপ্লেট আছে, সেখানে আসলে মান বসায় বের করতে বলছে যে আসলে আপনার কস্ট কত, ঠিক আছে? প্রতিটা অ্যাক্টিভিটির কস্ট কত। এখানে প্রতি অ্যাক্টিভিটি দেওয়া আছে, একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা ওয়ার্ক আছে পাবলিক মিটিং, তার টাস্কগুলো হচ্ছে এগুলা। এই টাস্কগুলো যে বিভিন্ন উইকে 1 থেকে 10 উইকে হবে, এবং কস্ট দেওয়া আছে কেতে, কিলোতে। এটা বের করে টোটাল বাজেট বের করতে বলছে, কিউমুলেটিভ কস্ট বের করে। এটা যদি আপনি গ্রাফ আঁকেন, এই যে এখানে গ্রাফও দেওয়া আছে, উইকের উপরে বেস করে ওই কস্টটা যদি গ্রাফ আঁকে, দেখবেন এটাও একটা স্কার্ভ হবে। আপনারা করে দেখেন এটা হিসাব করে। আর আপনার এটার সলিউশন কিন্তু পিছনে দেওয়া আছে, সবাই জানেন স্টুডেন্ট ম্যানুয়ালের ফিনিশের পিছনে কিন্তু সলিউশন আছে, সেখানে এটা সলিউশন দেওয়া আছে দেখবেন। সেখানে দেখবেন যে এটা স্কার্ভ নিয়েছে, এই যে এখানকার এক্সাম্পলের উপরে, ঠিক আছে? আর আমরা শিডিউল নিয়ে গত ক্লাসে পড়েছিলাম, শিডিউলে একটা এক্সারসাইজ আমরা এখন করব। আমার দেখা যাচ্ছে তো না? এই যে বলেন দেখি, এই যে প্রথম কোশ্চেনটা, এটার অ্যান্সার কি হবে? ভাইয়া স্ক্রিন দেখা যায় না। তাহলে এতক্ষণ কেউ কিছু বললেন না, আমি তো অনেক কিছু দেখা ফেললাম। আমি এতক্ষণ যে কস্ট বেসলাইনে দেখবেন যে আপনার কস্ট চ্যাপ্টার যখন শেষ হবে, তারপরে দেখবেন যে অ্যাক্টিভিটি আছে একটা, বেস অন ওয়ান অ্যাক্টিভিটি কেস। যেখানে সিনারিওটা কেসটা দেওয়া আছে, এই কেসটার উপর বেস করে আসলে একটা টেবিলে দেওয়া আছে। এই টেবিলের টেমপ্লেট আপনাদের সাথে শেয়ার করা আছে জিপ ফাইলে। সেটা আপনি সলভ করে এই যে সব ভ্যালু বসায় দিয়ে কোন সপ্তাহে কত টাকা খরচ হবে সেটা আপনি যোগ করে কিউমুলেটিভ কস্ট পাবেন। সেই কিউমুলেটিভ কস্টটা যদি আপনি এখানে উইক ওয়াইজ বসান, তাহলে এটা দেখবেন যে এস এর মতো কার্ভ নেবে। হ্যাঁ, কস্ট বেস দেন অলওয়েজ টেক্স এস এস কার্ভ শেপ। তো আপনি সেটা আসলে একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে আপনাদের জন্য, তো সেটা করে দেখবেন। যদি অ্যান্সার না মেলে বা কোনো প্রবলেম হয়, তাহলে সলিউশন এখানে আছে, দেখেন সলিউশনে কি এই অ্যাক্টিভিটির এগেইনস্টে আপনি অ্যান্সার পাবেন। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি শিডিউলে। আমরা শিডিউল গত ক্লাসে পড়ছিলাম, শিডিউলে একটু খেয়াল করেন। শিডিউলে একটা এক্সারসাইজ আছে, আমি ওটা একটু আপনাকে দেখাচ্ছিলাম, যে এখানে একটা সিনারিও আছে এবং সিনারিওর উপর বেস করে শিডিউল তৈরি করতে বলছে, অ্যাক্টিভিটি লিস্ট, মাইলস্টোন লিস্ট তৈরি করতে বলছে। তো ওইটা জাস্ট আপনারা করবেন হচ্ছে জাস্ট প্র্যাকটিসের জন্য, কিন্তু পরীক্ষায় তো ওই টাইপের প্রশ্ন আসবে না, পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে। আমরা এই প্রশ্নটা দেখতে পাচ্ছি। জি ভাইয়া। এটা অ্যান্সার কি 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 হবে দেখেন তো। অ্যাক্টিভিটি লিস্ট কখন তৈরি করি আমরা? যখন ওয়ার্ক প্যাকেজকে ব্রেকডাউন করে অ্যাক্টিভিটি বানাই,
ডিকম্পোজ করবো, ওয়ার্ক প্যাকেজকে ডিকম্পোজ করে আমরা অ্যাক্টিভিটি লিস্ট তৈরি করি প্রতিটা ওয়ার্ক প্যাকেজ। তাহলে আপনি ওয়ার্ক প্যাকেজকে ডিকম্পোজ করে যখন অ্যাক্টিভিটি বানাবেন তখন এই চারটার মধ্যে কোন তিনটা আপনাকে হেল্প করবে? WBS 1 3 4 ভাইয়া। স্কোপ স্টেটমেন্ট আর হ্যাঁ অ্যানালাইসিস বাদে সবগুলো হয়। জি তার মানে আমরা 1 3 4 মেথড অফ এলিমিনেশন যদি ফলো করি তাহলে আমাদের ইজি হয়, তাই না? এই সমস্ত জায়গায় ঠিক আছে, আমি এটা বাদ দিলে বাকি তিনটে আসবে, কারণ এখানে যেহেতু আমরা এখন ওয়ার্ক প্যাকেজকে ব্রেকডাউন করে অ্যাক্টিভিটি বানাচ্ছি, ডাব্লিউপিএস ছাড়া তো কাজ হবেই না, আর স্কোপ তো থাকতেই হবে, তাই না? প্রথমে স্কোপ তারপরে ডাব্লিউপিএস আসবে। আর সিমিলার প্রজেক্টের আমরা ওই যে প্রথমেই পড়ছিলাম হিস্টোরিক্যাল ডাটা এবং বেঞ্চমার্কিং, তার উপর বেস করে আসলে আমরা হিসাব নিকাশ করি। তো এই তিনটে আসলে আমাদের বেস্ট আনসার, ঠিক আছে? সো আমরা নেক্সট টপিক শুরু করি। আমরা জাস্ট 9:40 মধ্যে ক্লাস নেব, হ্যাঁ 9:40 মধ্যে। আমি আসলে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 ক্লাস নেব, এমনি আমরা বেশ পিছিয়ে আছি আসলে। প্ল্যান অ্যান্ড ম্যানেজ কোয়ালিটি অফ ডেলিভারেবলস, এই চ্যাপ্টারটা আসলে পিএমবকের চ্যাপ্টার নম্বর 8। চ্যাপ্টারটার নাম হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট, প্রজেক্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টার আসলে 3টা প্রসেস আছে। একটা প্রসেসের নাম হচ্ছে প্ল্যান কোয়ালিটি, আরেকটা প্রসেসের নাম হচ্ছে ম্যানেজ কোয়ালিটি, আরেকটা প্রসেসের নাম হচ্ছে কন্ট্রোল কোয়ালিটি, ঠিক আছে? এই কোয়ালিটি নিয়ে যখনই আমরা কথাবার্তা বলি সব অর্গানাইজেশনে সব জায়গায় দেখবেন, দেখেন না যে সব ইয়াতে, আমি এখন নিজের বাসায় যে চেয়ারে বসে আছি ওটার পিছনে লেখা আছে কিউএ পাস্ট, আছে না? বা কিউসি পাস লেখা আছে আমারটা পিছনে, আছে না? আমরা লিখে দেই না, সিল মেরে দেই না যে কিউসি পাস্ট। এই কিউসিটাকে এখানে বলা হচ্ছে কন্ট্রোল কোয়ালিটি, হ্যাঁ। আর ম্যানেজ কোয়ালিটিকে বলা হয় কোয়ালিটি অ্যাসুরেন্স, ঠিক আছে? একটু লিখে রাখেন, ম্যানেজ কোয়ালিটি হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স, আর কন্ট্রোল কোয়ালিটি হচ্ছে কিউসি, যেটা আমরা কিউসি বলি, কোয়ালিটি পাস্ট, কোয়ালিটি কন্ট্রোল পাস্ট। যদি আমি একটু সফটওয়্যার বা আইটি ইন্ডাস্ট্রির কথা বলি তাহলে প্ল্যান কোয়ালিটি কি? ধরেন আমরা কোডিং স্ট্যান্ডার্ড ফলো করবো আমরা, হ্যাঁ, সেটা হচ্ছে আমার প্ল্যান কোয়ালিটি, কি কি স্ট্যান্ডার্ড ফলো করবো। আর ম্যানেজ কোয়ালিটি মানে হচ্ছে আমরা এনশিওর করে দেখবো যখন আমরা কোডিং লিখতেছি whether we are following that process or not, সেটা হচ্ছে ম্যানেজ কোয়ালিটি বা কোয়ালিটি অ্যাসুরেন্স। আর কন্ট্রোল কোয়ালিটি কি? যখন আমরা কিউএ টিম, আমাদের টেস্টিং টিম যখন টেস্ট করে দেখবে যে আসলেই এই কোডের মধ্যে বা এই ফিচারের মধ্যে কোনো এরর আছে কিনা, সেটা হচ্ছে কন্ট্রোল কোয়ালিটি, মেইন টেস্টিংটা, ঠিক আছে? সো আচ্ছা, আপনারা দেখছেন তো না? কালারটা দেখা গেছে তো এখানে, না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি একটা সিলিন্ডার রাখতেছি। এই সিলিন্ডারটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট এবং মাথায় রাখাটা খুব ইম্পর্টেন্ট। এই সিলিন্ডারটা আমি ওদের আগে কোথাও রাখছিলাম, আরো একটা দুটো জায়গায় সেম সিলিন্ডার আমি ইউজ করবো বোঝার জন্য। এই যে সিলিন্ডারটা দেখতেছি এটাকে আমি বলতেছি প্রসেস সিলিন্ডার, হ্যাঁ, প্রসেস সিলিন্ডার। আমরা এই সিলিন্ডারে কি করতেছি? আমরা আসলে বিভিন্ন ডেলিভারেবল তৈরি করতেছি, ছোট ছোট আমরা যেটা দেখতেছি ডেলিভারেবল তৈরি করতেছি। এখন আমি আসলে এই 3টা প্রসেস যেটা দেখলাম, প্ল্যান কোয়ালিটি, তারপর হচ্ছে ম্যানেজ কোয়ালিটি এবং কন্ট্রোল কোয়ালিটি, এই 3টা রিলেশন কি এই প্রসেস যখন আমরা প্রোডাক্ট তৈরি করবো বা ডেলিভারেবল তৈরি করবো, প্রজেক্টে আসলে কি করি? আমরা ডেলিভারেবল তৈরি করি, তাই না? সমস্ত ডেলিভারেবল কালেক্টিভলি আমরা ফাইনাল প্রজেক্টে আউটপুট তৈরি হয়। তাইলে আমাদের, হ্যাঁ, প্রসেসের থ্রুতে আমরা তৈরি করতেছি। তাহলে আমরা প্ল্যান কোয়ালিটি কখন করব? প্রজেক্টের ডেভেলপমেন্ট বা ডেলিভারেবল তৈরি করার আগে আমরা শুরু করবো, তাই না? প্ল্যান কোয়ালিটি প্ল্যান করে ফেলবো যে আমাদের কি কি স্ট্যান্ডার্ড আছে, কি কি কোয়ালিটি ফলো করতে হবে, কি কি কমপ্লায়েন্স আসে। কমপ্লায়েন্সও কিন্তু কোয়ালিটির পার্ট, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যত কমপ্লায়েন্স ইস্যুজ আছে সেটাও কিন্তু প্ল্যান কোয়ালিটির মধ্যে নিয়ে আসতে হবে। আদারওয়াইজ একটা কমপ্লায়েন্স যদি আপনি মিট না করেন, ইউ উইল সাফার, ইউর প্রজেক্ট উইল সাফার, স্পেশালি যদি গভর্নমেন্ট কোনো রেগুলেশনস হয়। আচ্ছা, এখন আমরা প্ল্যান করে ফেললাম যে আমরা, এবং এই প্ল্যানটা কিসের উপর করবো? আমাদের খেয়াল আছে আমরা কিন্তু যখন স্কোপ চ্যাপ্টারে রিকোয়ারমেন্টগুলোকে ভাগ করতেছিলাম যে কি কি রিকোয়ারমেন্ট আমরা কালেক্ট করবো, তার মধ্যে কিন্তু নানান ধরনের রিকোয়ারমেন্ট ছিল। একটা ছিল স্টেক হোল্ডার টাইপ রিকোয়ারমেন্ট, তারপর হচ্ছে ট্রানজিশন রিকোয়ারমেন্টস, তারপরে ছিল ফাংশনাল রিকোয়ারমেন্টস, নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, তার মধ্যে আরেকটা ছিল কোয়ালিটি রিকোয়ারমেন্টস।
তার মানে আমরা যখন স্কোপ আইডেন্টিফাই করছিলাম 5 নম্বর চ্যাপ্টারে, হ্যাঁ, প্ল্যান এন্ড ম্যানেজ স্কোপ, তখন কিন্তু আমাদের একটা কাজ ছিল কোয়ালিটি রিকোয়ারমেন্টস আইডেন্টিফাই করা। এই প্রজেক্টে কোয়ালিটি প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য আমার কি কি কোয়ালিটি রিকোয়ারমেন্ট আছে, ভেরি ইম্পর্টেন্ট, সেটাকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী আমাদেরকে আসলে প্ল্যান করতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে প্ল্যান কোয়ালিটি। সো তাহলে এটা বলেন তো, প্রসেস গ্রুপ যদি আমরা চিন্তা করি, 5টা প্রসেস গ্রুপ, আইপিএ, ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং, কন্ট্রোল এবং ক্লোজিং, তাহলে প্ল্যান কোয়ালিটি কোথায় হবে? প্ল্যানিং Planning এ হবে। প্ল্যানে হবে। আচ্ছা, এবার আসি ম্যানেজ কোয়ালিটি। ম্যানেজ কোয়ালিটি হচ্ছে যেটাকে আমরা বললাম কোয়ালিটি অ্যাসুরেন্স। আমি যখন কাজ করতেছি তখন আমি এনশিওর করবো যে আমি প্ল্যানে যে প্রসেসগুলোকে আইডেন্টিফাই করছি, টেকনিকগুলোকে আইডেন্টিফাই করছি, আমার টিম কি সেটা এক্স্যাক্টলি ফলো করছে কি করছে না। ফুল এক্সিকিউশন সাইকেলে আমাকে সেটা এনশিওর করতে হবে, দেখতে হবে ইজ দেয়ার এনি গ্যাপ, ইজ দেয়ার এনি গ্যাপ। যদি গ্যাপ হয় তাহলে আবার আমি প্ল্যান ঠিক করব। ঠিক আছে, এই যে আমাদের প্রসেসটাকে ঠিক করা, প্রসেস অ্যানালিসিস করা থ্রু আউট দ্য এক্সিকিউশন, সেটাকে বলতেছি আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স কিংবা ম্যানেজ কোয়ালিটি। তাহলে এটা কিসের পার্ট? এক্সিকিউশন। এক্সিকিউশনের পার্ট। এবার আসি, যখন ডেলিভারেবল তৈরি হয়ে গেল তখন আমরা কি করব? টেস্টিং করব, কন্ট্রোল কোয়ালিটি করব। এর জন্য আলাদা ডেডিকেটেড টিম থাকে, রাইট? সব অর্গানাইজেশনে আলাদা ডেডিকেটেড টিম আছে। এই টিমই যদি করে তাহলে, যে ডেভেলপ করে সে যদি করে তাহলে অনেক কি হবে? আমরা আমাদের ভুল সহজে খুঁজে পাই না, পাই? মনে হয় যে আমার কথা, আমার হাসি, আমি বোধহয় সবচেয়ে ভালো করতেছি, আমাদের কাছে মনে হয় আর কি। কিন্তু যখন আপনি আয়না হিসেবে আরেকজনকে ইউজ করবেন দেখবেন যে অনেক প্রবলেম আছে। সো কন্ট্রোল কোয়ালিটি সেটা কি করবে? এই যে ডেলিভারেবল যেটা তৈরি হলো, ইট ইজ কি ওয়ার্কিং উইথ ডেলিভারেবলস। খুব মনে রাখি দুইটার মধ্যে পার্থক্য কি। ম্যানেজ কোয়ালিটি ওয়ার্কস উইথ প্রসেস, আর কন্ট্রোল কোয়ালিটি ডিলস উইথ ডেলিভারেবলস। আপনি কেন আবার চেক করতেছেন যে ইজ দেয়ার এনি ডিফেক্ট, এনি এরর দ্যাট ক্যান বি কমপ্লায়েন্স এরর, এনি স্ট্যান্ডার্ড এরর, অর এনি কোয়ালিটি এররস, অর এনি স্টেক হোল্ডার্স রিকোয়ারমেন্টস এরর। সেটা আপনি যাতে কাস্টমারের হাতে না যায়। আলটিমেট গোল কি? আমার কাস্টমার সে যাতে কোনোভাবেই কোনো এরর প্রোডাক্ট না পায়, সেজন্য আমি কন্ট্রোল কোয়ালিটি করতেছি। সো ইফ যদি কোনো প্রবলেম হয় তাহলে কি করবো? আবার এটাকে আমাকে এক্সিকিউশনে যেতে হবে, এবং এখান থেকে আমি যে মেজার পাবো সেটা আমাকে আসলে আমার প্ল্যানেকেও আপডেট করতে হেল্প করতে পারে, আমার প্ল্যানও আপডেট করতে হতে পারে। কারণ আমরা একটা জিনিস জানি, তাই না, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগ পর্যন্ত মানুষ আসলে প্রসেস নিয়ে খুব একটা ফোকাস ছিল না। সেকেন্ড ওয়ারের পর থেকে আমরা যে যে জানি না, টিকিউএম, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, তারপরে 6 সিগমা, লিন, হ্যাঁ, এরকম নানান টুল আমরা শুনতেছি। এই সবগুলোই আসলে কি হচ্ছে, স্পেশালি আমাদের এই যে সেকেন্ড ওয়ারের পর থেকে, তার আগে আমার ডেলিভারেবল নিয়ে কাজ করতো, যে আমার প্রোডাক্ট ঠিক আছে কিনা, এর এরর ঠিক করো, ঠিক করো। এখন আমি যদি সারা জীবন খালি ডেলিভারেবল এরর ঠিক করার চেষ্টা করি তাহলে কি হবে? যদি আমি প্রসেসে হাত দেই তাহলে কি হবে? খুবই ইজিলি প্রসেসের একটা ডিফেক্ট যদি ঠিক করে ফেলেন তাহলে আপনার 1000 ডেলিভারেবলের ডিফেক্ট ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি? সো দ্যাটস ওয়াই আসলে আমাদেরকে কোয়ালিটি ম্যানেজ কোয়ালিটিতে বেশি ফোকাস দিতে হবে। তাহলে আমরা কি বুঝতে পারছি? ম্যানেজ কোয়ালিটি ইজ ফোকাসিং অন প্রসেস, আর কন্ট্রোল কোয়ালিটি ইজ ফোকাসিং অন ডেলিভারেবলস। তাহলে এটা কি প্ল্যান কোয়ালিটি? কি এটা কিসের জন্য করতেছি? প্ল্যান কোয়ালিটি এবং ম্যানেজ কোয়ালিটি মেইনলি প্রিভেনশনের ফোকাস করে, প্রিভেনশন। আর ডেলিভারিটা কিসের জন্য করতেছি? ইন্সপেকশন। বলেন তো, প্রিভেনশন বেটার নাকি ইন্সপেকশন বেটার? প্রিভেনশন। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আমরা বলি না, ছোটবেলা থেকে শিখছি। সো এটা কোয়ালিটিতে সবসময় মনে রাখতে হবে, প্রিভেনশন ইজ বেটার দেন ইন্সপেকশন। এটা প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে আপনার মাথায় নিয়ে নেন। প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম সবার কাছে চাওয়া হচ্ছে প্রিভেনশন ওভার ইন্সপেকশন। আপনি সারাদিন খালি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার ইন্সপেক্ট করে যাচ্ছেন, ফায়ার ফাইটিং করতেছেন, দ্যাট ইজ নট এ গুড প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল। ঠিক আছে, অলরাইট। সো এটাও সেভ করে রাখলাম আমি। এবার যাচ্ছি নেক্সটে, দেখি আমরা কতটুকু আগাতে পারি। আমরা মানে হতাশ হই না যে এতক্ষণ ক্লাস নিচ্ছি। আমরা ইনশাল্লাহ 40 পর্যন্ত ক্লাস নেব, আর 10 মিনিট আছে। সো দেখেন, এই যে এই জিনিসগুলো আমরা পড়বো, যেখানে ডেলিভারেবল টুলসের মধ্যে, এবং এখানে অনেক কথা আমরা বললাম। চলেন আমরা যাই। কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান, তার মানে প্ল্যান কোয়ালিটি থেকে তৈরি করবো কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান, কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল, হ্যাঁ, যে কথাগুলো আমি বললাম।
অলরাইট, তো কোয়ালিটি ডেফিনিশনটা আমাদের একটু জানতে হবে, দ্য ডিগ্রি টু হুইচ এ সেট অফ ইনহারেন্ট ক্যারেক্টারিস্টিক্স ফুলফিল রিকোয়ারমেন্টস। সো রিকোয়ারমেন্টস হ্যাঁ ফুলফিল করা কিন্তু কোয়ালিটির একদম আদি কথা আর কি। যদি কাস্টমার যেটা চাইছে যে রিকোয়ারমেন্ট সেটি যদি ফুলফিল না করে তাহলে তো হবে। সো সেটা আমাদেরকে হ্যাঁ ফুলফিল করতে হবে। আমরা একটা চ্যাপ্টারে গিয়ে করব যেটা হচ্ছে কমপ্লায়েন্স নিয়ে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট নিয়ে। সেখানে দেখবো যে একজন গুরু, কোয়ালিটি গুরু, উনি বলছেন যে কোয়ালিটি আসলে কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে কনফর্মেন্স টু রিকোয়ারমেন্টস, কনফর্মেন্স টু রিকোয়ারমেন্টস, তার মানে যেটা কাস্টমার চাইছে সেটাকে কনফার্ম করা। একটা হচ্ছে ফিট ফর পারপাস অথবা ফিট ফর ইউজ, খুব ইম্পর্টেন্ট। যে কারণে আমি প্রোডাক্টটা তৈরি করতেছি সেটার জন্য যাতে সেটা ফিট হয়। সো এই কয়েকটা জিনিস মাস্ট এনশিওর করতে হবে। সো এই হচ্ছে আমাদের কোয়ালিটি ডেফিনেশন। নাও লেটস মুভ টু নেক্সট। সো কয়েকটা টার্ম আমাদের একটু শেখা দরকার। কোয়ালিটি স্ট্যান্ডার্ড কাকে বলে? স্ট্যান্ডার্ড মানে কি? স্ট্যান্ডার্ড মানে হচ্ছে মানে শুট টাইপ জিনিস আর কি, আমাদের করা উচিত, করলে ভালো হবে, বেস্ট হবে। সেটা হচ্ছে ডকুমেন্ট এস্টাবলিশ অ্যাজ এ মডেল বাই অ্যান অথরিটি, কাস্টমার বাই জেনারেল কনসেন্ট। যেমন আমরা জানি না যে আমাদের ASQ, আমেরিকান সোসাইটি ফর কোয়ালিটি, এরকম অনেক অর্গানাইজেশন আছে না? তারপর ISO আমরা ওয়ার্ল্ড ওয়াইজ ইউজ করি না? সেকেন্ড ওয়ার্ল্ডের পর হ্যাঁ সব দেশ মিলে কিন্তু ISO গঠন করছে, করে আসলে কোয়ালিটি তৈরি করছে, এবং সেটা কিন্তু আমরা সবাই ফলো করি। ISO বিভিন্ন স্ট্যান্ডার্ড, অনেক স্ট্যান্ডার্ড আছে। তো এই যে বিভিন্ন বডির আমরা ফলো করি, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। আর রেগুলেশনস কি? যেটা আসলে কোনো ল বা রেগুলেশনস দিয়ে বা কোনো দেশের কোনো কিছু দিয়ে যেটা একদম রেগুলেটেড হচ্ছে, সেটা মাস্ট, এটাকে ইউ ক্যানট ব্রেক, ইউ মাস্ট ফলো দ্যাট। আপনার বিল্ডিং এর কোড আছে, সেটা ফলো করতে হবে। সিটি কর্পোরেশন ল আছে, রাজুকের রেগুলেশনস আছে, সেটা ফলো না করে বিল্ডিং বানালে ইউ হ্যাভ টু সাফার। সো সেটা এনশিওর করতে হবে। এই রেগুলেশনস আবার দুইভাবে আসে। একটা হচ্ছে ডিফ্যাক্টো রেগুলেশনস, রেগুলেশনস দ্যাট আর ওয়াইডলি অ্যাকসেপ্টেড অ্যান্ড থ্রু ইউজ, মানে আমরা অনেকদিন ধরে প্র্যাকটিস করতে করতে বিভিন্ন সোসাইটি থেকে অ্যাডভাইস নিতে নিতে হ্যাঁ সেটা একটা ডিফ্যাক্টো রেগুলেশনস হয়ে গেছে। আর একটা ডিজুরি রেগুলেশনস, যেটা আসলে কোনো বডি দ্বারা, স্পেশালি কোনো দেশ দ্বারা বা কোনো সংগঠন দেশ দ্বারা যেটা রেগুলেটেড হচ্ছে কোনো সংবিধান দ্বারা, সেটা হচ্ছে ডিজুরে রেগুলেশনস। আর আমরা বললাম ISO, যেটা আসলে আমরাই তৈরি করছি পুরো ওয়ার্ল্ডে বিভিন্ন দেশ মিলে, সেটা আমরা ফলো করতেছি যাতে কমন স্ট্যান্ডার্ড কোয়ালিটি সবাই ইউজ করে। আচ্ছা, তাহলে আমাদের টার্গেট কি দেখেন তো? ভেরিফাইড ডেলিভারেবলস। আমরা যে ডেলিভারেবলটা তৈরি করব, প্ল্যান কোয়ালিটি বলেন, কোয়ালিটি অ্যাসুরেন্স বলেন, ম্যানেজ কোয়ালিটি বলেন, সবার টার্গেট কি? ভেরিফাইড ডেলিভারেবল তৈরি করা, যাতে কোনো এরর না থাকে। ঠিক আছে? হ্যাঁ, সেটা আমরা ভেরিফাই করব, কাস্টমারকে দিয়ে অ্যাকসেপ্ট করাবো, এবং আমাদের পারফরম্যান্স মেজার করব যে আসলে কোয়ালিটির কোনো গ্যাপ আছে কিনা। এবং যদি কোনো গ্যাপ আইডেন্টিফাই করি এবং কোনো ইমপ্রুভমেন্ট আইডেন্টিফাই করি, সেটা আবার নেক্সট সাইকেলে আমরা ইমপ্লিমেন্ট করব। সো কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান কোথায় তৈরি হবে? প্ল্যান কোয়ালিটি প্রসেসে। এবং দিস ইজ আসলে ম্যাসিভ একটা প্ল্যানিং ডকুমেন্ট, এবং ভালো একটা প্ল্যানিং ডকুমেন্ট তৈরি করতে হবে যদি আপনি প্রজেক্টের প্ল্যানিংটা এনশিওর করতে চান, কোয়ালিটি এনশিওর করতে চান। এবং দিস ইজ অ্যাকচুয়ালি প্রিভেনশন, যত বেটার হবে তত প্রিভেন্ট করতে পারবে। সো কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানে সব বলা থাকবে যে কি কি অ্যাক্টিভিটি, কি কি প্রসেস এবং কি কি ইকুইপমেন্ট, ম্যাটেরিয়াল আপনি ইউজ করবেন, দ্যাট শুড বি মেনশন ইন দ্য কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান। আপনি যদি ইকুইপমেন্ট খারাপ ইউজ করেন, ভালো প্রোডাক্ট তৈরি করা যাবে? যাবে না, তাই না? সেই জন্য কি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনগুলো কিন্তু ইকুইপমেন্ট একটা বড় ফ্যাক্টর। কোন মেশিনারিজ, কোন ইকুইপমেন্ট আপনি ইউজ করতেছেন? আপনি কি জার্মানির প্রোডাক্ট ইউজ করতেছেন, নাকি তাইওয়ানের, নাকি কে যেন সেদিন বললো এক্সাম্পল দিয়ে, তাই না? ও হ্যাঁ, চায়নার প্রোডাক্ট ইউজ করতেছেন। সেই ইকুইপমেন্ট মেশিনারিজের উপর কিন্তু আবার কোয়ালিটি ডিপেন্ড করে। ঠিক আছে? সো এই জিনিসগুলো সবগুলোকে আপনাকে এনশিওর করতে হবে। কিভাবে রিভিউ করবেন আপনি, কিভাবে কোয়ালিটি অ্যাসুরেন্স করবেন, কিভাবে কোয়ালিটি কন্ট্রোল করবেন, কোন কোন টুলস টেকনিক ইউজ করবেন। নানান টুলস টেকনিক আছে কোয়ালিটি এনশিওর করার জন্য, সেগুলো আসলে প্ল্যানিং এর স্টেজে আপনি সেট আপ করে ফেলবেন। আর যদি একটা বেটার প্ল্যানিং হয়, তাহলে আপনার প্রজেক্টের কোয়ালিটি বেটার ম্যানেজ হবে। আমরা প্ল্যানিং করার সময় এবং সব কোয়ালিটি সব কাজ করার সময় একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কস্ট অফ কোয়ালিটি। তার মানে কি, কোয়ালিটিকে আপনি চাইলে দিতে পারবেন। একটা বাড়ি 5 কোটি টাকাও বানানো যায়, আবার সেম বাড়ি 50 কোটি টাকাও বানানো যায়, সম্ভব না? পার্থক্যটা কোথায় হবে? একই ধরনের, একই জায়গায়, একই স্পেস। পার্থক্য কোথায় হবে? যদি আপনি কোয়ালিটি সব ম্যাটেরিয়াল, কোয়ালিটি সব প্রোডাক্ট, কোয়ালিটি সব এলিমেন্টস ইউজ করতে চান, তাহলে কি হবে? কস্ট কিন্তু অনেক বেড়ে যাবে। সো আপনাকে আসলে অলওয়েজ ফোকাস থাকতে হবে ব্যালেন্স করা।
যে আপনি কোয়ালিটি দিতে চাচ্ছেন, সেটার জন্য অবশ্যই বাজেটের একটা ইম্প্যাক্ট আছে, সেটাকে আপনাকে ক্যালকুলেট করতে হবে, কস্ট অফ কোয়ালিটি। এই যে টেবিলটা আমরা দেখতেছি, এটা স্টুডেন্ট ম্যানুয়ালে আছে এবং পিএমবকে আছে। এই টেবিল থেকে পরীক্ষায় একটা অঙ্ক আসবে, ঠিক আছে? একটা অঙ্ক এই টেবিল থেকে আসবে। এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। ফিগারটা, এই ছবিটা দিয়ে ফিগারটা একটু গন্ডগোল করে ফেলছে, তাও দেখা যাচ্ছে। দেখেন, আমরা কস্ট অফ কোয়ালিটিকে, মানে আমরা যখন কোয়ালিটির কস্ট বের করব তখন আসলে কি কি কম্পোনেন্ট কনসিডার করা দরকার। কস্ট অফ কোয়ালিটিকে দুই ভাগে আমরা ভাগ করব। একটা হচ্ছে কস্ট অফ কনফরমেন্স, আর একটা ডান দিকে হচ্ছে কস্ট অফ নন কনফরমেন্স। ঠিক আছে? এই কস্ট অফ কনফারেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিভেনশন কস্ট, যেখানে আছে প্রিভেনশন কস্ট, একটা হচ্ছে অ্যাপ্রেজাল কস্ট। ঠিক আছে? আর কস্ট অফ নন কনফারেন্সকেও দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি ইন্টারনাল কস্ট, একটা হচ্ছে এক্সটার্নাল কস্ট। খুব ইম্পর্টেন্ট। দেখেন, প্রিভেনশন কস্ট মানে কি? আমরা প্রিভেন্ট করতে চাই, তাহলে কি কি করতে পারি? বিল্ড এ কোয়ালিটি প্রোডাক্ট যদি করতে চাই, আমরা প্রিভেন্ট করতে চাই, তাহলে আমাদের লোকজনকে ট্রেনিং দিতে হবে, ডকুমেন্টেড প্রসেস ফলো করতে হবে, বেটার ইকুইপমেন্ট ইউজ করতে হবে, এবং টাইম টু ডু ইট রাইট। আমরা কি কেউ বইটা পড়ছি? ইস্পাত বইটা পড়ছি, একটা গল্প বই ছিল রাশিয়ান, ইস্পাত পড়ছি? ইস্পাত, বাংলা বইটার নাম ইস্পাত, আসল বইটার নাম হচ্ছে আয়রন হোয়েন ইট ইজ মেল্টেড। আয়রন যখন গলা অবস্থা থাকে তখনই বাড়ি দিতে হয় না, নাকি শক্ত হয়ে গেলে বাড়ি দিলে কাজ হবে? ঠিক আছে? সো আপনি টাইম টু ডু ইট রাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়ালিটি এনশিওর করার জন্য। সময়ের কাজ সময় না করলে আপনি আসলে ভালো প্রোডাক্ট তৈরি হবে না। সো এগুলো করার জন্য কি করতে হবে? এগুলো হচ্ছে এই ধরনের যতগুলো আছে, এটা হচ্ছে এক্সাম্পল, সেগুলো আসলে আপনার প্রিভেনশন কস্ট। আর অ্যাপ্রেজাল কস্ট কি? কোয়ালিটি অ্যাসেস করার জন্য টেস্টিং করবেন, ইন্সপেক্ট করবেন, এগুলো কি খরচ হবে না? তারপরে ডিস্ট্রাকটিভ টেস্টিং করবেন। এই যে আপনারা বলেন যারা আরফান এবং কোন ডিস্ট্রাকটিভ টেস্টিং কি? ডিস্ট্রাকটিভ টেস্টিং হ্যাঁ, ডিস্ট্রাকটিভ টেস্ট বেসিক্যালি কোন একটা প্রোডাক্টকে যখন টেস্ট করা হয় তখন সেই প্রোডাক্টটা আর ইউজ করা যায় না, দ্যাটস মিন এটা ফুললি ড্যামেজ করে ফেলতে হয় বা ড্যামেজ হয়ে যায় টেস্টিং ফেজে। তো এটার একটা বড় কস্ট রিলায়েবিলিটি টেস্ট। হ্যাঁ, তার মানে কি? দেখেন, হ্যাঁ, আমাদের বাসার যে লাইট টেট আছে, এগুলো যদি ভোল্টেজ আপ ডাউনে যদি বাস্ট হয়ে যায় তো ঠাস ঠাস করে, হ্যাঁ, ধরেন ফিলিপস বাতি, না আমরা যে ছোটবেলা থেকে শুনতেছি বাতি কি যেন, ইলিশ মাছের রাজা ইলিশ আর বাতির রাজা ফিলিপস। হ্যাঁ, তো ফিলিপ যদি এরকম বাস্ট হয়ে যায় তো কেউ কি ইউজ করতে বাসায়? সো আমরা কি করি? এটা আসলে ল্যাবে টেস্ট করি যে আসলে যে বাংলাদেশে যে ভোল্টেজ আপ ডাউন হয় বা যে ফ্লাকচুয়েট করে স্পাইক তৈরি হয়, তাহলে এই অবস্থায় কোন জায়গায় কোন লেভেলে হলে এটা যাতে বাস্ট না হয় কাস্টমার এই জন্য কিন্তু আমরা ল্যাবে বিভিন্ন টেস্ট করি, এবং তখন কিন্তু অনেক প্রোডাক্ট নষ্ট করে ফেলি আমরা টেস্ট করার জন্য। সেটাকে বলা হচ্ছে ডিস্ট্রাকটিভ টেস্টিং। এখন আসলে কম্পিউটারের এবং টেকনোলজি অনেক ইমপ্রুভমেন্টের জন্য আমরা এখন নন ডিস্ট্রাকটিভ টেস্টিং ইউজ করি, তাই না? সিমুলেশন করে দেখি। যেমন গাড়ি, চিন্তা করেন আগে যখন গাড়ির যে ইয়াটা আছে না, গাড়ির যে ভর বেগে গিয়ে আঘাত করবে, তারপরে আঘাত করার পর কি এয়ার ব্যাগটা কি আসলে বের হয়ে এসে আমার ড্রাইভারকে সেভ করবে কিনা, যাত্রীকে সেভ করবে কিনা, এই জন্য কিন্তু গাড়িকে আমরা ডাইরেক্ট নষ্ট করে ফেলতাম। এখন কিন্তু আমরা সেটা না করে ইউ ক্যান ডু কি নন ডিস্ট্রাকটিভ সিমুলেশন করতে পারি, করে দেখতে পারি যে এই স্পিডে গেলে আসলে গাড়ির এয়ার ব্যাগটা বের হয়ে আসছে কিনা। সো এই দুই ধরনের টেস্টিং কিন্তু আসলে এটা কিন্তু কষ্ট আছে। এই সিমুলেশন সফটওয়্যার ইজ নট ইজি। আমি আমার রিলেটিভে যার মানে ক্যান্সার পেশেন্ট, তার ওই যে রিসেন্টলি আমি একটা করলাম, ওই যে রেডিওথেরাপি দেওয়ার জন্য পরীক্ষা করতে হলো। ওই পরীক্ষাটার ফি বোধ হয় 40,000 না কত টাকা নিল। সেটা কিন্তু একটু সিমুলেশন টাইপ আর কি। হ্যাঁ, সিমুলেশন করে পয়েন্ট করে বের করা যে আসলে শরীরে কোন কোন জায়গায় ওনার আছে, ক্ষত আছে, ওই জায়গাটাতে ট্রিটমেন্ট করা হবে, সেটাকে আসলে সিমুলেট করে বের করা। সো তাইলে আমরা দেখেন এই কাজটা কেন করতেছি, খেয়াল করেন। মানি স্পেন্ড ডিউরিং দ্য প্রজেক্ট টু অ্যাভয়েড কি ফেলিউর, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আইডেন্টিফাই করার জন্য পরীক্ষায় কিন্তু সিচুয়েশন দিবে, দিয়ে বলবে এটা কি কস্ট অফ কনফরমেন্স নাকি কস্ট অফ নন কনফরমেন্স। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, প্রিভেনশন কস্ট, অ্যাপ্রেজাল কস্ট এবং ডিউরিং প্রজেক্ট টু অ্যাভয়েড ফেলিউর। ঠিক আছে? এবার আসি ডাউন সাইডে, কস্ট অফ নন কনফরমেন্স। একটা হচ্ছে ইন্টারনাল ফেলিউর। আপনি কোনোভাবে প্রসেসের মধ্যে আইডেন্টিফাই করতে পারেন না, তাহলে কি হবে? যখন একটা ভেরিয়েবল ডিলেবল তৈরি হবে,
কিছু কাজে কিছু জায়গায় স্কার্ফ হয়ে যাবে, মানে এটা আর কোনোভাবেই ঠিক করা যাবে না, এটা কি হবে, স্কার্ফ হয়ে যাবে না, এরকম আছে না? ম্যানুফ্যাকচারিং কিন্তু অনেক স্কার্ফ হয়, নষ্ট হয়ে যায়। এবং বাংলাদেশে তো আমি জানি না, যেহেতু আমরা কোনো যে কিছু ইউজ করি না, আমাদের প্রোডাকশনে না সিক্স সিগমা ইউজ করি না কোনো প্রসেস ইমপ্রুভমেন্ট ইউজ করি, দেখা যায় আমাদের যদি অর্গানাইজেশনের ম্যানুফ্যাকচারিংয়ের মাপা হয়, তাই দেখা যাবে যে হয়তো আমাদের সিক্স সিগমার কোনো লেভেলেই আমরা নাই। সিক্স সিগমার ওয়ান সিগমা থেকে শুরু করে সিক্স সিগমা দেখা যাবে কোনো লেভেলেই আমরা নাই। সেখানে কিন্তু কাজ করার অনেক জায়গা আছে আমাদের, তাইলে আমাদের প্রোডাকশন অনেক বেড়ে যাবে। আমরা এখনো কেন লাভ করতেছি, কারণ আমাদের লেবার কস্ট অনেক কম, সেই জন্য হয়তো আমরা এখনো করতেছি, কিন্তু আসলে আমাদের প্রসেস ইমপ্রুভ করতে হবে। এই জন্য কিন্তু সবাই এখন কাজ করতেছে প্রসেস নিয়ে। আর একটা কি রিওয়ার্ক, হ্যাঁ, কিছু হয়তো আপনি রিওয়ার্ক ঠিক আছে, আবার একটু কাজ করে ঠিক হয়ে যাবে, তাহলে কি ফেইলুরস ফাউন্ড বাই দ্য প্রজেক্ট, সেটা হচ্ছে আমাদের কি ইন্টারনাল ফেইলুর কস্ট। আর সবচেয়ে ডেঞ্জারাস কোনটা, এক্সটার্নাল ফেইলুর কস্ট। তার মানে ফেইলুর ফাউন্ড বাই দ্য কাস্টমার, তাহলে কি হবে, লায়াবিলিটিস গোস টু হোম, হ্যাঁ, লায়াবিলিটিস গোস টু যারা আমরা প্রজেক্টটা করলাম, যারা আমরা ভেন্ডর, যারা আমরা সাপ্লায়ার। এই যে আমাদের নোট 9 না কি জন্য স্যামসাং এর বাস্ট হয়ে গেল না অনেকগুলো, ব্যাটারি হয়ে 7, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, তারা কিন্তু আবার সবগুলোকে আবার রিমুভ করছে, তাহলে কস্টটা কে বিয়ার করতেছে, লায়াবিলিটিস টু গোস টু দ্যাট অর্গানাইজেশন। ওয়ারেন্টি ওয়ার্ক, হ্যাঁ, ওয়ারেন্টি ওয়ার্ক, আপনি ওয়ারেন্টিতে আমরা কি চাই, যাতে কোনো কাজ টাজ করতে না হয়, আমরা জাস্ট ওয়ারেন্টি ফিটা পাবো, ঠিক আছে, জাস্ট কিছু মানে জাস্ট করবো, মেনটেন করবো, যাতে কোনো সমস্যা না হয়। কিন্তু আপনার যদি প্রোডাক্ট খারাপ হয়, তাহলে কি হবে, ওই ওয়ারেন্টির সময় দেখা যাবে আপনার প্রোডাক্টের যত কস্ট হয়েছে তার চেয়ে বেশি খরচ হয়ে গেছে। আর লাস্টেরটা কি বলেন, ব্র্যান্ড লস, ব্র্যান্ড রিকগনিশন, ব্র্যান্ড ভ্যালু, আপনার সবকিছুই কিন্তু ড্যামেজ, এবং ইউ উইল লস্ট ইউর বিজনেস। এরকম হয়েছে না অনেক কোম্পানিতে এখন ঠিক আছে। এটার পাশাপাশি আমি একটা ইনফরমেশন শেয়ার করি। ইউরোপে কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট এক্সপোর্ট করার সময় একটা কেমিক্যাল কমপ্লায়েন্স এনশিওর করতে হয়। তো যদি কখনো ইউরোপিয়ান কোনো অথরিটি বা কাস্টমার চেক করে সেটা ফেল হয়, তাহলে ম্যানুফ্যাকচারারের চেয়ারম্যান এবং এমডির প্রায় 15 ইয়ার্স জেল, 2 বিলিয়ন ইউরো ফাইন্যান্সিয়াল পানিশমেন্ট, এবং 10 ইয়ার্স ওই প্রোডাক্ট এবং ওই ব্র্যান্ড পুরো মার্কেট থেকে ব্যান্ড হয়ে যাবে। চিন্তা করেন, আমরা তো চিন্তাই করতে পারি, এই জন্য তো আমাদের এত ভেজাল আর সবার এত ক্যান্সার, হ্যাঁ, কোনো প্রোটেকশন নেই আমাদের। আচ্ছা, এখন দেখেন এই যে এটা কি হলো, তাহলে মানি স্পেন্ড ডিউরিং কোনটা, যে জায়গাটা, আর আফটার দ্য প্রজেক্ট বিকজ অফ ফেলিউরস, সেটা হচ্ছে আমাদের কস্ট অফ নন পারফরম্যান্স। সো এই টেবিল থেকে কিন্তু পরীক্ষায় মাস্ট একটা বা দুইটা প্রশ্ন আমরা পরীক্ষায় পাবো। সো আজকে এখানেই শেষ করি, কারণ আমার ওই 10 মিনিট শেষ হয়ে গেছে, আমরা এখনো পিছিয়ে থাকলাম। আজকে আসলে কোয়ালিটিটা শেষ করতে চাইছি। ভাইয়া কোয়ালিটিটাও তো পিএমবক থেকে পড়তে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটির আসলে করসপন্ডিং 3টা টপিক আছে, আমি পরে বলবো, শেষ হওয়ার পরে বলে দেবো আছে কোন কোন টপিক আছে। যেমন এখানে একটা টপিক করতেছে, এরপরে বিজনেস এনভায়রনমেন্টে আরো 2টা টপিক আছে, একটা কমপ্লেক্স রিলেটেড, একটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। 3টা টপিক মিলে আসলে পিএমবকের চ্যাপ্টার নাম্বার 8, সেটা আমি বলে দেবো। এখন আসলে মেইন জিনিসটা আমরা করতেছি, মেইন কোয়ালিটি চ্যাপ্টারটা কভার হয়ে যাচ্ছে এই টপিক, আর পরেরগুলো আসলে স্টুডেন্ট ম্যানুয়াল থেকে পড়লেই বেটার হবে। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, নাহলে আমাদের ক্লাস অফিসিয়ালি শেষ। থ্যাংক ইউ ফর জয়েনিং। হ্যাঁ, ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া, গেলাম তাহলে। ওয়ালাইকুম আসসালাম।